নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার 2.0 এর সেই রহস্য ঘেরা জগতে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় অজানা কিছু প্রশ্নের দরজা, আর প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অদেখা কোনো সত্য। এখানে ভয়ের চেয়ে বড় হলো কৌতূহল, আর উত্তর খোঁজার পথটাই সবচেয়ে রহস্যময়। তাহলে প্রস্তুত হন, আর মনোযোগ দিয়ে শুনুন, আর নিজেই খুঁজে নিন সত্যের ইঙ্গিত। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। শীতের ছুটিটা বাড়িতে বসে বসে কার কাটাতে ভালো লাগে? এমনিতে তো আমি আর ব্যোমকেশ বিভিন্ন কাজে এখানে ওখানে যাই, কিন্তু সেগুলো বেশিরভাগই কোনো না কোনো তদন্তের খাতিরে। তাই জায়গাগুলো ভালো মতো ঘুরে দেখার আর সময় হয় না। তাই এবার আমরা ঠিক করেছিলাম 2 দিন অন্তত কোথাও থেকে বেরিয়ে আসবো। আর বৌঠানেরও সেভাবে কোথাও যাওয়া হয় না, তাই ওনারও ভালোই লাগবে। তো সেই সব দিক হিসাব করে ঠিক হয় একটা শনিবার দেখে গোপালপুরে ঘুরতে যাওয়া হবে। চটজলদি আর কোনো জায়গায় হোটেল পাওয়া একটু শক্ত আর কি, তাই ঘরের কাছে উড়িষ্যার গোপালপুর যাওয়াই ঠিক হয়। ধর্মতলা থেকে শনিবার রাতে চড়ে বসা হয় একটা বিলাসবহুল বাসে। আমাদের গন্তব্য আদি ও অকৃত্রিম বাঙালির ভ্রমণ পিপাসা চরিতার্থ করার জন্য। তার রাশি রাশি জলের ঢেউ, বালুময় সৈকত আর ঝাউবন নিয়ে অপেক্ষা করে আছে পর্যটকদের আশায়। একটু বেড়াতে যাওয়ার সুযোগ পেয়ে দেখলাম বৌঠানও ভীষণ খুশি খুশি। আমারও বেশ ভালোই লাগছিল। দেখলাম ব্যোমকেশ ওর স্বভাবসিদ্ধ গাম্ভীর্য ছেড়ে বেশ হাসি খুশিয়ে বসে আছে। বৌঠানের সিটটা বাসের জানলার দিকে, তারই পাশের সিট, মানে 3 জনের সিটের ঠিক মধ্যিখানটাই ব্যোমকেশ বসে। আমি টুকটাক কিছু জিনিস কিনে বাসে উঠে দেখলাম ব্যোমকেশ বসে বসে একটা বই পড়ছে। এবং অন্য একটি পরিবারও চোখে পড়ল আমার, যারা নিতান্ত সপরিবারের ছুটি ভোগের জন্য হয়তো বার হয়েছে। পরিবারের কর্তা, তাঁর গিন্নি, এক ছেলে আর 2 মেয়ে। ছেলেটা বেশ দুরন্ত, ছটফটে, বয়স 10-11-র মধ্যে, আর মেয়ে দুটির বয়স একটু বেশি, একজনের 24-25 আর একজন ওই 17-18 হবে। বাসে উঠে থেকে বেড়াতে যাবার উত্তেজনায় হট্টগোল বাঁধিয়ে ফেলেছিলেন একেবারে। নিজেদের ভিতর ওনারা এত কথা বলছেন যে অন্য সহযাত্রীদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে। গিন্নি, সব কিছু দেখে নিয়েছো তো? কিছু পড়ে রয়ে গেল না তো? না না, সব নিয়েছি, কিচ্ছু পড়ে যায়নি, তুমি নিশ্চিন্তে থাকো। চাল ডাল ফল মূল সব আলাদা আলাদা করে নিয়েছো তো? এদিকে সব কিছুর সাথে আবার ঠেকাঠেকি হয়ে যাবে না তো? আরে না গো না, সব আলাদা আলাদা করেই নিয়েছি, তুমি চিন্তা করো না তো বাপু। চালের বস্তা দুটো আমি সিটের নিচে ঢুকিয়ে নিয়েছি, কিচ্ছু ঠেকাঠেকি হবে না। জমাটি সহযাত্রী ভাই, মনে হচ্ছে যাত্রাপথটা রোমহর্ষক হতে যাচ্ছে। চাল ডাল ফল সব সমেত গোপালপুর ঘুরতে যাচ্ছে, কিন্তু তাই বলে 5 জনের জন্য 2 বস্তা চাল? ব্যাপারটা সেরকম নয় বলেই মনে হয়। সকালে খবরের কাগজে দেখেছিলাম কাছাকাছি কোনো এক সাধু বাবার সৎসঙ্গ আছে। মনে হয় এনারা সেখানেই যাচ্ছেন। চাল ডালগুলো সাধু বাবা আর তার ভক্তদের ভোগের জন্য দেবেন বলছো? আমি শুধু আন্দাজ করছি। বলছে ওনাদের সকলের কপালে আঁকা প্রায় একই মাপের চন্দনের তিলকগুলো। খেয়াল করে দেখলাম কথাটা ঠিক। ওনাদের কপালে একটা হালকা চন্দনের তিলক আছে বটে, তবে সেটাও অনেক আগে দেওয়া। এখন এই এত রাতে সেটা এতটাই ক্ষীণ হয়ে গেছে যে ব্যোমকেশ ছাড়া আর কারো চোখে ধরা পড়বে না। এটাই স্বাভাবিক। যাই হোক, মিনিট 15 পরে বাসটা ছেড়ে দেয়। একটু রাত হতে স্বাভাবিক নিয়মেই বাসের আলো নিভিয়ে দেওয়া হয়। আমার এমনিতে চলন্ত বাসে ঘুম আসে না, তাই চোখটা বুজে চুপচাপ বসে রইলাম। বাসের হালকা নীল আলোয় দেখলাম ব্যোমকেশও একইভাবে চোখ বুজে ঘাটটা সিটে এলিয়ে দিয়ে বসে আছে। তবে মেরুদণ্ড একেবারে সোজা, বুঝলাম ও খুব সতর্ক হয়ে রয়েছে। তবে বেশ রাত অবধি আমাদের সহযাত্রী সেই পরিবারটা হট্টগোল চালিয়ে গেল। ওনাদের কথায় বার্তায় বোঝা যাচ্ছিল একেবারে ছাপোষা একটা মধ্যবিত্ত পরিবার।
আলু পোস্ত, মুগ ডাল আর আমরা টক নিয়েই এনাদের দিন শুরু দিন শেষ। তবে সত্যি বলতে কি, এনাদের কথা শুনতে আমার বেশ ভালোই লাগছিল। আমি বেশ উপভোগ করছিলাম। পরিবারের কত দূর সম্পর্কের সদস্যদের ব্যাপারেও কত ভালোভাবে এনারা খোঁজ রাখেন, দেখে বেশ অবাক লাগছিল। কি বুঝছো ভায়া? বুঝলে ব্যোমকেশ, এই স্মৃতিশক্তির কণামাত্র আশীর্বাদও যদি পেতাম তবে জীবনটাই অন্যরকম হতে পারত। ভাবতে পারো কি বলছেন, আজ থেকে 17 বছর আগে ওনার খুড় শ্বশুর মশাইয়ের মেজ ছেলের প্রথম সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠানে কাতলা মাছের পেটিতে একটু পাঁকের গন্ধ ছিল, সেটাও ওনার মনে আছে। বাপরে বাপ। যাক, উনি নিজের মতো থাকুন, তুমি আর হিংসা করো না। তবে তবে কি? হ্যাঁ, উনি এই তুলসী ধরনটা ওনার পরিবারের সূত্রে, মানে যাকে বলে উত্তরাধিকার সূত্রে পাননি। বিয়ের পর কোনোভাবে এই গুরুসঙ্গ শুরু হয়েছে। ওরে বাবা, তুমি ওনার কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র খুঁজে বের করে ফেললে। কিন্তু কি করে বুঝলে? একটু খেয়াল করলেই বুঝতে পারতে, লোকটা এতক্ষণে মোট 17 বার ওনার গুরুদেবের উল্লেখ করেছেন, যার মধ্যে 13 বার উনি তোমাদের গুরুদেব কথাটা বলেছেন। তবে বৌঠান ঘুমিয়ে পড়ে এনাদের উপদ্রব থেকে বেঁচে গেছে। না না, ঘুমোয়নি ঠাকুরপো, খুব ভালো করে উপভোগ করছি। তারপর আবার নিজেরা চোখ বন্ধ করে পড়ে রইলাম। বাস তখন বেশ দ্রুত গতিতে ছুটে চলেছে। তারপর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। একটু তন্দ্রাচ্ছন্ন হয়তো হয়ে পড়েছিলাম। হঠাৎ আমাদের বাসটা একটা ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল। একেই প্রায় মাঝরাত, গাড়ির গতিবেগ বেশ ভালোই ছিল, সেখানে এভাবে ঝাঁকুনি দিতে সবাই প্রায় হুড়মুড় করে ওর ঘাড়ের উপর পড়লাম। আঘাত সকলেরই কম বেশি লাগলো। আমরা বেঁচে গেলাম ব্যোমকেশের বিচক্ষণতার জন্য। ও ওর দুটো হাত দিয়ে সামনের সিটের হাতলটা শক্ত করে ধরেছিল, ফলে বৌঠান আর আমার মাথাটা ওর হাতে গিয়ে সজোরে আঘাত করলো। তাই আমাদের মাথাটা বেঁচে গেল বড়সড় আঘাত পেতে পেতে। কোনো মতে উঠে গিয়ে দেখি ব্যোমকেশ সোজা সামনের দিকে তাকিয়ে রয়েছে। বাসের সবাই কোনো মতে উঠে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু দেখলাম ব্যোমকেশ একদম স্থির। কি হয়েছে ব্যোমকেশ, তুমি ঘুমাওনি? না। আচ্ছা, তোমার মাথায় আঘাত লাগেনি তো? না, লাগেনি, কিন্তু কি হলো বলো তো? গাড়িটা এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? জানি না, তবে আন্দাজ করতে পারি গাড়ির সামনে কিছু একটা পড়েছে, কিন্তু সেটা তো এখান থেকে বোঝা সম্ভব নয়। আমার সাথে এসো তো। এত রাতে গাড়ি থেকে নামতে আমার ঠিক ইচ্ছা করছিল না, বলা ভালো একটু ভয়ও করছিল। তবে ব্যোমকেশ দ্রুত আমার মনের কথা বুঝতে পেরে আমাকে বলল, আরে এসো এসো, কোনো অসুবিধা নেই। আমার ধারণা যা হওয়ার তা হয়ে গেছে, আর কোনো ভয় নেই। মানে তুমি কি বলছো, কি হয়ে গেছে? কয়েক মুহূর্তের মধ্যে গাড়িতে খবর রটে গেল গাড়ির সামনে রাস্তায় দুটো লাশ পড়ে আছে, যাদের মাথা দুটো বড় পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলা হয়েছে। এসো, ব্যাপারটা কি দেখতে হবে। কথাটা বলে ব্যোমকেশ এগিয়ে গেল, আমিও পিছন পিছন এগিয়ে যাই। বাস থেকে নেমে দেখা যায় সামনে সত্যি সত্যি দুটো মৃতদেহ রাস্তার উপরে পড়ে রয়েছে। মাথাগুলো থেঁতলে দেওয়া হয়েছে পাথরে, আর যে পাথরটা দিয়ে আঘাত করা হয়েছে সেটাও পাশে পড়ে আছে। তাদের রক্তের ছাপ স্পষ্ট। আগের কোনো গাড়ি গিয়ে সামনের পুলিশ চৌকিতে খবর দিয়েছিল। মিনিট 5 মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এখন মিস্টার বিরূপাক্ষ সেন থানার অফিস ইনচার্জ। উনি আমাদের পূর্ব পরিচিত। তবে উনি ব্যোমকেশকে এখানে দেখে কথা বলতে গেলে ব্যোমকেশ চোখের ইশারায় ওনাকে নিরস্ত্র করে, কারণ ব্যোমকেশ চায়নি এই বেড়াতে যাওয়াটা নষ্ট হোক, তাই আপাতত পরিচয়ের গোপনীয়তা থাক। আপনারা যার যার বাসে ফিরে যান, কেউ এখানে হট্টগোল করবেন না। তারপর পুলিশ দিয়ে মৃতদেহগুলো সরিয়ে দিলে বাস ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। আমাদের বাসটার পাশাপাশি আর একটা বাসও এসে দাঁড়িয়েছিল। আমাদের বাসটার পিছনে সেই বাসের লোকেরাও চুপচাপ নিজেদের বাসে উঠতে পারে। আর আমরা ফিরে আসি আমাদের বাসে। জানলার ধারে সিটটায় বৌঠান বসেছিলেন, উনিই নামেননি। আর 3 জনের সিটের মাঝে ব্যোমকেশ। আমরা উঠে এসে দেখলাম ব্যোমকেশের সিটে একজন ভদ্র মহিলা এসে বসে পড়েছেন। তার মাথায় এত বড় ঘোমটা, একদম 8 পৌড়ে মিলে তাঁতের একটা ডোরাকাটা শাড়ি ওনার পরনে।
আপনি বোধহয় ভুল সিটে বসেছেন। এই সিটটা আমাদের, আপনি আপনার সিটে গিয়ে বসুন। ভদ্রমহিলা কোনো কথা বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। আমি আবারও ওনাকে বোঝানোর চেষ্টা করি, দেখুন আপনি আপনার সিট বদলে ফেলেছেন, এটা আমাদের সিট। ছেড়ে দাও, উনি শুধু সিট বদল করেননি, আদতে উনি বাসটাই বদল করেছেন। বুঝলাম এই বাসের সব কয়েকজন যাত্রীকে ব্যোমকেশ প্রাথমিকভাবে দেখে রেখেছে, তবে এটা কোনো অনুসন্ধানের ব্যাপার নয়, এটা ওর স্বভাবসিদ্ধ। তাই ওনাকে দেখেই বুঝতে পেরেছে উনি এই বাসের যাত্রী নন। এখন আর কথা বাড়িও না, তাতে অশান্তি বাড়বে বই কমবে না। চলো আমরা পিছনের দিকে সিটে চলে যাই। আর সত্য, যেমন আছো বসো, তবে একটু সাবধানে থেকো। আমরা তাই করলাম, তবে সারা রাত আর আমাদের ঘুম এলো না। একটা প্রশ্ন আমার মাথায় উঁকি দিচ্ছিল, তাই না জিজ্ঞেস করে পারলাম না। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি সজাগ আগে থেকেই ছিলে? না হলে তুমি আমার আর বৌঠানের মাথার সামনে আগে থেকেই ওভাবে হাত দিয়ে আগলে রাখলে কি করে? ব্যোমকেশ কিছু বলল না, কথাটা এড়িয়ে গেল, শুধু খুব আস্তে আস্তে বলল, বুঝলে, একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, কথাটা কিছুটা হলেও সত্যি। আমি কথাটা বুঝতে পারলাম, কিন্তু কিছু বললাম না। ব্যোমকেশ আসল কথাটা এড়িয়ে গেল, কিন্তু ততক্ষণে আমাদের সেই সহযাত্রীরা পূর্ণ উদ্যমে আবার বকর বকর করা চালিয়ে যেতে শুরু করেছেন। আর আমাদের গাড়িটা আবার চলতে শুরু করলেও আর সেভাবে গতি বাড়ায়নি। এভাবে হয়তো কিলোমিটার 5 এসেছিলাম, গাড়িটা আবার ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। খুব অবাক করার মতো ব্যাপার হলেও এবারেও সেই একই ঘটনা। রাস্তার ওপর দুটো মৃতদেহ পড়ে রয়েছে, বোঝা যাচ্ছে এদেরও একইভাবে খুন করা হয়েছে। একটা মাঝারি মাপের পাথর খণ্ড দিয়ে মেরে মাথা থেঁতলে দেওয়া হয়েছে, আর এবারেও সেই পাথর খণ্ডটা মৃতদেহগুলোর পাশেই পড়ে আছে। তবে এবারের ঘটনায় বাসের সব যাত্রীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। সবাই প্রায় নিজেদের ভিতর এটা নিয়েই কথা বলতে থাকেন। তবে এবার আর বেশি লোক বাস থেকে রাস্তায় নামেননি। ব্যোমকেশ আর আমি আর গুটি কয়েক লোক ছাড়া আর কেউই বিশেষ নামেননি। মিনিট 15 পর যখন আমরা বাসে ফিরে এসে পিছনের দিকে আমাদের বসা সিটগুলোতে ফিরে যেতে গেলাম, তখন খেয়াল করলাম বৌঠানের পাশে বসা সেই ঘোমটা দেওয়া ভদ্রমহিলা ওই সিটটাই আর নেই। আমি চাপা গলায় ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করতে গেলে দেখি ব্যোমকেশও ব্যাপারটা আগেই খেয়াল করেছে। ও আমাকে উত্তর করলো, ভেবো না, ঠিক সুযোগ বুঝে নেমে গেছে। তবে ওই সিটটায় একটা হালকা মাথার চুলের তেলের গন্ধ আমি পেয়েছিলাম। গন্ধটা শুঁকতে যেতেই ব্যোমকেশ আমাকে বলল, নবরত্ন হিমবন্ত কেশবটিকা। বুঝলাম ব্যোমকেশও গন্ধটা খেয়াল করেছে, তাই আর কিছু বললাম না। যাক, গোটা রাস্তায় আর সেরকম কোনো বিপদ হয়নি। আমরা ভোর রাতের দিকে গোপালপুর পৌঁছে যাই। যে উদ্দেশ্যে আমাদের আসা, সেই নিখাত বেড়ানোর সুযোগ কতটা পাবো জানি না, তবে আমরা ওখান থেকে দুটো রিক্সা নিয়ে এগিয়ে গেলাম অমরাবতী পার্কের দিকে। ওখানেই একটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। হাতে গরম চায়ের পেয়ালা নিয়ে এসে দাঁড়ালাম বাইরের করিডোরে। দেখি ব্যোমকেশ আগে থাকতেই দাঁড়িয়ে আছে আর হোটেলের ম্যানেজার বাবুর সাথে কথা বলছে। আমি আসতে উনি আমাকেও গুড মর্নিং উইশ করে কথা বলতে লাগলেন। তবে ওনার সকালে অনেক কাজ থাকে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, ওনার অফিসে ফিরে গেলেন। বুঝলে ভাইয়া, বিরূপাক্ষ সেন একটু আগে ফোন করেছিলেন। আমরা এখানে আসছি উনি জানতেন? জানতেন। আমি গতকাল রাতে বলেছিলাম, আর সঙ্গে সঙ্গে হোটেলের নামটাও বলে দিয়েছিলাম। ফোন নাম্বার উনি নিজেই খুঁজে নিয়েছেন। কাল রাতে ওই রাস্তার ওপর যে 4-4টে একই রকম খুন হয়েছে, তাই আমাদের সাহায্য ওনার প্রয়োজন হতে পারে, সেটা আন্দাজ করেই আমি বলে রেখেছিলাম। কিন্তু এখানে তো 2 দিন একটু ছুটি কাটানোর জন্য। তোমাকে বলেছিলাম না, প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আমরা দুজনেই হেসে উঠলাম। আগে আপনারা কলকাতায় থাকেন? হঠাৎ পিছন থেকে একটা অপরিচিত কণ্ঠ শুনে চমকে উঠলাম। গতকাল রাতে বাসের সেই বাক্যবাগীশ ভদ্রলোক। বুঝলাম ভদ্রলোক আমাদের দেখে চিনতে পারেননি, যে আমরা ওনার সাথে একই বাসেই এসেছি। হ্যাঁ, কলকাতায় থাকি। কিন্তু কেন বলুন তো? আরে ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি মশাই। আমি আসলে একটু সাহায্যের আশায় এসেছিলাম। দেখলাম এই হোটেলের ম্যানেজার আপনাকে বেশ সম্মানার্থী করছিল,
তাই আমি আপনার কাছে এলাম। যদি আমার একটা উপকার করেন। হ্যাঁ, আমরা আগে এখানে এসেছি। ম্যানেজার সাহেব অতি ভদ্রলোক, তারপর আমাদের পূর্ব পরিচিত, তাই একটু কথা বলছিলাম, আর কিছু না। কিন্তু আপনার আমাকে কি কারণে প্রয়োজন বলুন তো? আর বলবেন না মশাই, আমার এক দূর সম্পর্কের আত্মীয় কাজ করে কলকাতা পুলিশে, কনস্টেবল, লালবাজারে পোস্টিং, নাম রঞ্জন মুখার্জি। ওকে একবার ফোন করতাম, তো এখানকার ম্যানেজার বাবুর রুম থেকে যদি ওকে একটা ফোন করা যায়, তাই আর কি। আপনি যদি একটু বলে দেন। না, তাতে আর কি, আমি ম্যানেজার বাবুকে বলছি। কিন্তু আপনার নাম? আগে আমার নাম কৃষ্ণ, কৃষ্ণ শাসমল। তো গোপালপুরে বেড়াতে এসেছেন তো? হ্যাঁ, আর কি। আসলে আগামী পরশু থেকে আমাদের গুরুদেবের সৎসঙ্গ অনুষ্ঠান, ওখানেই যাবার ইচ্ছা। এমনিতে তো আসা হয় না কোনো উপলক্ষ ছাড়া, তাই ভাবলাম 2 দিন আগেই যাই। 2 দিন একটু সমুদ্রের হাওয়া খেয়ে তারপর সৎসঙ্গ যাব। বেশ বেশ, ভালো করেছেন। একটু বেরানো হয়ে যাবে এই সুযোগে। দেখলাম আমরা যে ওই কৃষ্ণবাবুকে চিনতে পেরেছি, সেটা ব্যোমকেশ ওর সামনে প্রকাশ করলো না। আর ওনার এই ঘুরতে আসার সম্পর্কে ব্যোমকেশের অনুমান একেবারে মিলে যাচ্ছে। না না মশাই, সে আর হলো কোথায়। এই তো দেখুন না, কাল রাতেই বাস ধরেছি ধর্মতলা থেকে, ভোর রাতে এখানে এসে পৌঁছেছি, আর এসেই বিপত্তি। বিপত্তি? কি রকম বিপত্তি? আরে সেই কথাই তো বলছি মশাই। সকালে এসে উঠি আমাদের একটা হলিডে হোমে, এই আপনাদের হোটেলের পিছনেই, নাম বালুকাবেলা হলিডে হোম। তো এখানে এসে সকাল সকাল গেছিলাম সূর্যোদয় দেখতে। বুঝতেই পারছেন যা হয়। এই পরিবার নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে আসার হ্যাপা তো কম নয়। তা ঠিক বলেছেন। আসলে সমুদ্রের ধারে বেড়াতে এসে সূর্যোদয় দেখতে না পেলে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু এইসবের মধ্যে কি এমন ঘটলো যে আপনাকে তড়িঘড়ি লালবাজারে যোগাযোগ করতে হচ্ছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি হলিডে হোমে আমাদের ব্যাগপত্রগুলো রেখেই স্ত্রী আর তার সাথে ছেলে মেয়েকে নিয়ে গেলাম সমুদ্রের ধারে। আরে ফিরে এসে দেখি আমাদের ঘরের তালা ভাঙা, আর সব কিছু তছনছ করে গেছে। কেউ সব জিনিসপত্র মাটিতে পড়ে। হলিডে হোমের ঘরে তালা ভেঙে ঢুকেছে? স্ট্রেঞ্জ। তো সে তালা কি আপনারা সাথে করিয়ে এনেছিলেন, নাকি হলিডে হোমের থেকেই দিয়েছিল? না মশাই, কত আর বইব ঘাড়ে করে বলুন না। এমনিতেই চাল ডাল সব বইছি। তারপর তার মানে তালাটা এখান থেকেই দিয়েছিল, তাই তো? আচ্ছা, কিছু কি চুরি গেছে, নাকি এমনি সব ওলট পালট করা? না, কিছু নিয়েছে বলে তো মনে হলো না। আমি আমার স্ত্রী, ছেলে আর মেয়েকেও জিজ্ঞেস করে দেখেছি, ওদের কোনো কিছু খোয়া যায়নি বলেছে। আচ্ছা, আপনার পরিবার মানে এনারাই? হ্যাঁ, আমার স্ত্রী, আমার মেয়ে। ও বড়, এই 18 বছরে পড়বে আর কি, এই সামনের পৌষে। আর ছেলে, ওর বয়স 13। আমি ওনার কথাটা শুনে ব্যোমকেশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম, কারণ বাসে ওনাকে যখন দেখেছি তখন ওনার সাথে আরও একটি মেয়ে ছিল। তার কথা এখন কৃষ্ণ বললেন না। বুঝলাম ব্যোমকেশ ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু ও আপাতত কিছু বলল না। আচ্ছা কৃষ্ণবাবু, আপনার কাছে কি এমন কিছু থাকতে পারে যেটা হয়তো চুরি করে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, শুধু দেখে নিলেই হবে? যেমন ধরুন কোনো নকশা, কোনো নম্বর বা ওই জাতীয় কিছু? কি যে বলেন, আমি হলাম গিয়ে গড়পাড়ের ছাপোষা মধ্যবিত্ত বাঙালি। আমার কাছে এত মূল্যবান বস্তু কোথা থেকে আসবে বলুন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তার মানে আপনি লালবাজারে আপনার পরিচিত অফিসারকে ব্যাপারটা জানিয়ে রাখতে চাইছেন, তাই তো? হ্যাঁ, 2 দিন এখানে থাকবো মশাই, তারপর চলে যাব। শুধু শুধু আর কে এসব পুলিশের চক্করে পড়তে চায় বলুন? তাও যদি কিছু দরকার পড়ে তবে কলকাতা পুলিশের যোগাযোগ আছে। এটা জানলে এখানকার লোকাল পুলিশ একটু কথাটা তবু শুনবে। ভদ্রলোক এগিয়ে যান ম্যানেজারের ঘরে, ওখানেই ফোন আছে। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হচ্ছে কেউ এখানে এসে কৃষ্ণবাবুদের ঘরে তল্লাশি করবে? কেন? ভদ্রলোক তো মনে হচ্ছে নিছক বেড়াতেই এসেছেন, তাহলে কি এমন হতে পারে? দেখো ভায়া,
এই কোনো ব্যাপারেই আমি মন্তব্য করব না, অন্তত এই মুহূর্তে। এক কাজ করা যাক, আগে ওই ভদ্রলোকের সাথে আরেকটু কথা বলি, তারপর কোনো ধারণা পেলেও পেতে পারি। কৃষ্ণবাবু কেয়ারটেকারের ঘর থেকে বের হয়ে আসলেন। কি কৃষ্ণবাবু, কথা হলো? না মশাই, ফোন তো ধরলই না। হয়তো দেখুন নাকে সর্ষের তেল ঢেলে ঘুমোচ্ছে। সরকারি চাকুরি, তারপর আজ তো রবিবার, ঘুমোচ্ছে নিশ্চয়। আচ্ছা কৃষ্ণবাবু, আপনি যদি কিছু মনে না করেন, তবে কি হলিডে হোমে আপনার ঘরটা একবার আমরা দেখতে পারি? না মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। আপনারা দেখবেন তা দেখুন না, কি আর অসুবিধা আছে? সে তো লোকাল পুলিশকে খবর দিলেও তারাও ওই একই কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তবে চলুন আপনার হলিডে হোমে। কি নাম আপনার হলিডে হোমটার? বালুকাবেলা হলিডে হোম। আমাদের আশ্রমের কৃষ্ণ সেবা ট্রাস্টের অধীনে এই হলিডে হোম। এই তো আপনাদের হোটেলের থেকে বেরিয়ে এই পিছনের দিকটায়। ওরে বাবা, আপনার নামের মতো হলিডে হোমের নামেও কৃষ্ণ। আপনি তো মশাই কৃষ্ণ প্রেমে লীন মানুষ বলে বোধ হচ্ছে। তো এই নাম মিলিয়ে কি হলিডে হোম বুক করেছেন নাকি? হ্যাঁ, সে যা বলেছেন আপনি, তবে আমার মনে হয় ব্যাপারটা সেরকম নয়। আপনাদের সৎসঙ্গে নিজস্ব হলিডে হোম এটি। শুধুমাত্র ওই ধর্মীয় সম্প্রদায়ের যারা এখানে আসেন তাদেরই ওখানে থাকতে দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয় না। আর ওই ধর্মীয় পরিবারের নামেই আশ্রম আর এই হলিডে হোম। কি তাই তো কৃষ্ণবাবু? একদম সঠিক কথা বলেছেন আপনি। আপনার বুদ্ধির তারিফ না করলেই নয়। না 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 না, এটা খুব একটা কঠিন নয়, কিছুটা উপস্থিত বুদ্ধির প্রয়োগ বলতে পারেন। আমরা কথা বলতে বলতে হলিডে হোমের দরজায় পৌঁছে গিয়েছিলাম। আমাদের হোটেলের ঠিক পিছনে ওখানে একজন কেয়ারটেকার সবসময় থাকেন। নাম বললেন সদানন্দ ব্রহ্মচারী। উনি ওই মঠেরই সদস্য। এখানে এই হলিডে হোমের উনি দায়িত্বে আছেন। কৃষ্ণবাবুর সাথে আমাদের ঢুকতে দেখে হেসে এগিয়ে এলেন। প্রতি নমস্কার মিটিয়ে আমরা কৃষ্ণবাবুর ঘরে গেলাম। আর সদানন্দ ব্রহ্মচারী ওনার কিছু কাজ মিটিয়ে নেওয়ার কথা বলে অফিস রুমে চলে যেতে উদ্যোগী হলেন। আচ্ছা সদানন্দ বাবু, আপনার এখানে তো দেখছি বেশ ভালোই ভিড়। এরকম কি সারা বছরই থাকে নাকি নাকি এই সৎসঙ্গের অনুষ্ঠানের জন্য তো ভিড় হয়েছে? না না, এই তো আমাদের এই সম্মেলন আছে আগামী পরশু থেকে, তার জন্যই এই ভিড়। না হলে সারা বছর দিনে একটা কি বড় জোর দুটি পরিবার আসে। আসলে আমাদের সম্প্রদায় থেকে দীক্ষিত না হলে তো এখানে থাকার অনুমতি মেলে না, তাই সেরকম লোকও আসে না। এখন কে কে আছেন তার একটা তালিকা পাওয়া যেতে পারে কি? নিশ্চয়ই, কেন পাওয়া যাবে না? আমি এক্ষুনি এনে দিচ্ছি। সাথে আপনি আমার ঠিকানাটাও নিয়ে রাখবেন। যদি আমাদের কোনো গুরু ভাই বেড়াতে আসতে চান, তাহলে স্বচ্ছন্দে আমাদের এখানে আসতে বলবেন। আমাদের খুব ভালো লাগবে। সে তো ঠিকই আছে সদানন্দ বাবু, কিন্তু আপনার এখানে এখন কে কে আছেন সেটা জানা যে আমার ভীষণ দরকার। ওই যে 1 নম্বর ঘরে বৃশ্চিকেশ সেন আর ওনার পরিবার, আর 2 নম্বরে ব্রতীন্দ্রনাথ মুখার্জি, 3 নম্বরে ত্রিলোচন রায়, আর এভাবে নয়, এভাবে নয়, আমাদের মনে থাকবে না। আপনি একটা কাগজে পরিষ্কার করে লিখে দিন দয়া করে। সদানন্দ ব্রহ্মচারী চলে গেলেই আমরা কৃষ্ণবাবুর ঘরে গিয়ে ঢুকলাম। একপাশে ওনার স্ত্রী, ছেলে মেয়ে দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে ওনারা বেশ ভয় পেয়ে আছেন। তবে ওনারা তখনও ব্যাগপত্র সেভাবে কিছু খোলেননি, শুধুমাত্র ব্যাগগুলো রেখেই সমুদ্রে গিয়েছিলেন। কিন্তু তাও ওনাদের ব্যাগগুলো তখনও মাটিতে পড়ে আছে, আর কিছু ওনারা তুলে এনে আবার গুছিয়ে নিয়েছেন। আচ্ছা কৃষ্ণবাবু, আপনি তো বলছেন আপনাদের সেরকম কিছু খোয়া যায়নি। না, আমি তো সেরকম কিছু দেখতে পাইনি। একটা কথা বলুন, এরকম কি কিছু আছে যেটা আপনি সমুদ্রের ধারে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? সাথে করে আর কি নিয়ে যাব বলুন মশাই? এই মানি পার্সটা ছিল, ওটাই বুক পকেটে করে নিয়ে গিয়েছিলাম। বলা তো যায় না কোথায় কি চাঁদা চেয়ে বসে, তার ওপর ছোট ছেলে, বায়না করলেই হলো। ওতে কি আছে একটু দেখাবেন? কি আর থাকবে, এই তো দেখুন না। কৃষ্ণবাবু ওনার মানি পার্সটা আমাদের সামনে খুলে ধরলেন।
দেখলাম তাতে বেশ কয়েকটা 20 টাকার নোট আর 100 টাকার নোট যত্ন করে ভাঁজ করে রাখা, আর তার পাশে কিছু একটা টিকিটের মতো জিনিস এক গোছা। এগুলো এগুলো কি, লটারির টিকিট? আরে না না, লটারি না, এটা সৎসঙ্গের চাঁদার কুপন। চাঁদার কুপন? হ্যাঁ, আমরা তো এই প্রতি মাসে মাসে আমাদের সভ্যদের টাকা পাঠিয়ে দিই, আর আশ্রমের অফিস থেকে আমাদের সেই টাকার একটা করে প্রাপ্তি স্বীকার করে বিল পাঠিয়ে দেয়। এই দেখুন না, দেখুন, প্রতি মাসে 5 টাকা করে, আর এই শেষের মাসেরটা 10 টাকা। সৎসঙ্গের অনুষ্ঠানের অনুদান আরও 5 টাকাটা ধরে এই মোট 10 টাকা। ব্যোমকেশ ওই বিলগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো, আর তার ঠিক 1-2 মিনিট পরেই সে বলে উঠল, আচ্ছা কৃষ্ণবাবু, আপনি তাহলে এই 2 লক্ষ টাকাটা কেন দিয়েছেন 17 জুলাই তারিখে? কৃষ্ণ প্রায় আকাশ থেকে পড়ে। 2 লক্ষ টাকা অনুদান? কি বলছেন মশাই? অত টাকা তো কোনোদিন চোখেই দেখিনি। আশ্রমে অনুদান কি দেব? ব্যোমকেশ ওই কুপনের গোছার মধ্যে থেকে একটা কুপন বের করে ওনার দিকে এগিয়ে ধরে। তাতে পরিষ্কার লেখা রয়েছে, কৃষ্ণবাবু 2 লক্ষ টাকা ওই সৎসঙ্গ কমিটিতে দান করেছেন। তাহলে এটা কি কৃষ্ণবাবু? ওই কুপনটা দেখে সত্যি ঘাবড়ে যান কৃষ্ণবাবু। এ বাবা, এটা আবার কি? আমি তো এসব কিছুই জানি না। এটা কোথা থেকে এলো? বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। আর আমি এত টাকা পাবো কোথায় যে অনুদান দেব? একটা প্রকাণ্ড চিৎকার ভেসে আসে ঘরের বাইরে, অফিস ঘরের দিক থেকে। আমরা আওয়াজটা পেয়ে একদম চমকে উঠি। এটা তো সদানন্দ ব্রহ্মচারীর গলার আওয়াজ। উনি বলেছিলেন এই মুহূর্তে হলিডে হোমে কারা কারা আছে তাদের একটা তালিকা নিয়ে আসছেন। আমরা ছুটে ওনার অফিস ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সদানন্দ মাটিতে পড়ে আছে, আর ওনার মাথায় একটা বড় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। আমাদের সামনেই কয়েকবার নড়ে উঠে স্থির হয়ে যান সদানন্দ। বোঝাই যাচ্ছে আততাই ঠিক কালকের মতো করে এনাকেও শেষ করে দিয়েছে। ওনার হাতে একটা কাগজ তখনও ধরা, যাতে ওই মুহূর্তের হলিডে হোমের বাসিন্দাদের নাম আর ঠিকানা লেখা। ব্যোমকেশ সকলের অলক্ষ্যে সেই কাগজটা সদানন্দের হাত থেকে নিয়ে নিজের পকেটে রাখে। আপাতত আমাদের কিছু করার নেই, পুলিশ এসে যা করার করবে। প্রায় আধ ঘন্টার মধ্যে বিরূপাক্ষ সেন এসে হাজির হলেন। আরে ব্যোমকেশ বাবু, আপনি এখানে? আপনি কি এই হলিডে হোমে উঠেছেন নাকি? না না, এখানে নয়, আমি এর পাশেই অন্য একটা হোটেলে উঠেছি। এই যে কৃষ্ণবাবু, ইনি আমার বিশেষ পরিচিত আর বন্ধুস্থানীয়। ওনার সঙ্গে দেখা করার জন্যই এখানে এসেছিলাম আর কি। দেখুন দেখি, কি অশান্তি। তবে আমার ভালোই হলো, আপনি যখন আছেন তখন আমায় আর বেশি কষ্ট করতে হবে না এই কেসটার ব্যাপারে। পুলিশ ইন্সপেক্টরের কথা শুনে কৃষ্ণবাবু প্রায় আকাশ থেকে পড়েন। আসলে উনি তখনও ব্যোমকেশের পরিচয় জানতেন না। আপনি রয়েছেন মানে? কে ইনি? শুনুন, আমার একজন পরিচিত লালবাজারে পুলিশে আছে। ইনফ্যাক্ট আমি ওর সাথে কথা বলবো বলেই ওনাদের হোটেলে গিয়েছিলাম। ওর নাম... সে কি বলছেন? আপনি তাহলে এই ভদ্রলোকের পরিচয় পাননি? ইনি স্বনামধন্য সত্যান্বেষী শ্রী ব্যোমকেশ বক্সী, আর উনি ওনার ওয়াটসন সাহেব অজিত বাবু। বিরূপাক্ষ বাবু, এইসব কথা পরেও আমরা আলোচনা করতে পারবো, কিন্তু সব থেকে আগে এখন যেটা দরকার হবে সেটা হলো এই সদানন্দ ব্রহ্মচারী নামের লোকটির ময়নাতদন্তের ব্যবস্থা করা। হ্যাঁ ব্যোমকেশ বাবু, সেটাই ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ইন্সপেক্টর বিরূপাক্ষ সেন দুজন কনস্টেবলকে ডেকে সদানন্দ বাবুর মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আর আমরা চলে আসি আমাদের হোটেলে। আসার সময় ইন্সপেক্টর সেনকে ব্যোমকেশ বলে দেয় যে হলিডে হোমের কেউ যেন বাইরে না যায়। আমরা পরে আসবো ওনাদের সাথে কথা বলতে। আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে আমি একটা কথা ব্যোমকেশকে না জিজ্ঞেস করে পারলাম না। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় কৃষ্ণবাবুর ঘরে যিনি তালা ভেঙে ঢুকেছেন তিনি আর সদানন্দর আততায়ী কি একই লোক? সেটা এখনই বলার সময় আসেনি, তবে তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? নবরত্ন হিমবন্ত বটিকা তো? একদম। কাল রাতের বাসের সেই অজ্ঞাত পরিচয় ভদ্রমহিলার মাথার তেলের গন্ধ সদানন্দর অফিস ঘরে বেশ ভালো রকমই ছিল। তাই আমার বিশ্বাস আততায়ী ওই হলিডে হোমেই আছে। তাহলে আমরা এখন চলে এলাম কেন? এই সময়টা তো অপরাধীর তথ্য প্রমাণ লুপ্ত করতে কাজে লাগাতে পারে।
না, আমার ধারণা ঠিক উল্টো। এই সময়টায় কি করা উচিত সেটা অপরাধীর পূর্ব পরিকল্পিত নয়। সে জানতো না হঠাৎ আমরা ওখানে গিয়ে পড়ব, তাই এই সময় তার কিছু না কিছু ভুল করার সম্ভাবনা বেশি। বুঝলাম। তবে ব্যোমকেশ, একটা জিনিস দেখো, যে তালিকাটা সদানন্দ তৈরি করেছিল তোমাকে দেবে বলে, ওটা কিন্তু ঠিক নয়, ওটা নকল করা হয়েছে। কেন? এটা তোমার কেন মনে হলো? দেখো, কোনো কারণ নেই। সদানন্দ যখন মুখে বলেছিল তখন আমি মনে মনে আওড়াচ্ছিলাম, তখনই একটা অদ্ভুত মিল আমি খুঁজে পাই। দেখো, তিনে নেত্র তো, আর নেত্র মানে কি? চোখ বা লোচন। অদ্ভুত কাকতালীয় মিল হলো 3 নম্বর ঘরে যিনি ছিলেন তার নাম ত্রিলোচন। বাহ, এটা তো ভালো বলেছ। হ্যাঁ, কিন্তু দেখো, মারা যাওয়ার সময় যে তালিকাটা সদানন্দর হাতে ছিল তাতে কিন্তু 3 নম্বরের নামটা অন্য। আমি কাগজটা হাতে নিতে নিতে ওইটুকু দেখতে পেলাম। পকেট থেকে তালিকার কাগজটা বের করে ব্যোমকেশ দেখে আমার অবজারভেশনটা ঠিক। 3 নম্বরের নাম সুকমল সিংহ। আচ্ছা, বুঝলাম। এই দুটো কারণ হতে পারে। এক, সদানন্দ বলার সময় ভুল করেছিল, আর 2, কেউ ইচ্ছে করে এই তালিকাটা উলটপালট করেছে। কিন্তু ব্যোমকেশ, এই কৃষ্ণবাবু ঘর তল্লাশি বা সদানন্দবাবুর খুন, এসব কেন হচ্ছে কিছু বুঝতে পারছো? শুধু সদানন্দ খুন নয় ভাই, কাল গভীর রাতে রাস্তায় 4-4টে খুন, যেগুলো ভুলে গেলে? সেইগুলো এই কেসের সাথে কানেক্টেড বলছো? নিশ্চিত নই, তবে এদের সকলের খুনের পদ্ধতি কিন্তু এক। মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করা, সেটা মিলিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, আমরা আবার হলিডে হোমে কখন ফিরে যাব? মানে ওনাদের তো জিজ্ঞাসাবাদ করতে হবে তো। যাব। আপাতত পুলিশ ওদের কাজ করুক, আমরা তারপর যাব। আরে বাবা, আমরা তো বেড়াতে এসেছি নাকি? চলো তো, আগে পরিচ্ছন্ন হয়ে একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি, তারপর যাচ্ছি। আমি আর কি বলবো, কর্তার ইচ্ছাতেই তো করব। তাই বললাম, ঠিক আছে, যা তুমি ভালো বোঝো। আমরা আমাদের হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে ঘুরে এলাম। আজ সমুদ্রের দিক থেকে বেশ জোরে হাওয়া বইছিল। সমুদ্রের ঢেউগুলো বেশ উত্তাল। বৌঠান যদিও একটু বোল্ডার পেরিয়ে জলে নামতে চাইছিল, কিন্তু ব্যোমকেশ ওকে বারণ করলো। সত্য, আজ আর বোল্ডারে নেব না, কাল পরশু তো আমরা আছি, তখন না হয় জলে নামা যাবে। বৌঠান একটু অখুশি হলেও কিছু বলল না, কারণ আমি বা বৌঠান দুজনেই খেয়াল করে দেখেছি যে ব্যোমকেশ ভীষণ চুপচাপ। যদিও মুখে বলছে না, কিন্তু ও খুব গভীরভাবে কিছু একটা ভাবছে। সমুদ্রের ধার থেকে হোটেলে ফিরে আমরা মুখ ধুয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল। সত্যি বলতে কি, এতক্ষণে আমাদের মনে হচ্ছিল আমরা বেড়াতে এসেছি। আমরা তখন সবে 1-2 করে কচুরি পেটে চালান করেছি, হই হই করে ইন্সপেক্টর সেন এসে হাজির। প্রথমেই একটা ব্যাপার বলি ব্যোমকেশবাবু, আপনার সন্দেহ একদম সঠিক। গতকাল রাতে যে 4 জন লোক খুন হয়েছেন তারা সকলে ওই সৎসঙ্গের সদস্য। এদের সবারই কলকাতায় বাড়ি। পেশায় কেউ চাকুরিজীবী তো কেউ ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় ওনারা ওনাদেরই এক বন্ধুর গাড়িতে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। ওনাদেরও উদ্দেশ্য ছিল গোপালপুরে 2 দিন কাটিয়ে পরে ওনাদের সৎসঙ্গে যোগ দেওয়া, কিন্তু রাস্তায় ওনাদের ওই অবস্থা হয়। বুঝলাম। আচ্ছা, ওনাদের পরিবারের সাথে কথা বলা গেছে? হ্যাঁ, গেছে। সকলেই মানসিকভাবে বিপর্যস্ত। তার মধ্যেও যেটুকু জানতে পেরেছি, ওনাদের বক্তব্য মোটামুটি এক। যদি ওনাদের 4 জনেরই মৃত্যু হয়ে থাকে, তবে গাড়িটা চালাচ্ছিল কে, সেটা কিছু জানতে পেরেছেন? দেখুন, সেটা জানা এমন কিছু ব্যাপার নয়। ওনারা সকলেই যথেষ্ট প্রতিষ্ঠিত মানুষ, তাই গাড়ি ড্রাইভিং ওনারা সবাই জানেন, এটাই স্বাভাবিক। তবে ওনাদের মধ্যে একজন, নামটা কি যেন, নাম, হ্যাঁ, ত্রিলোচন রায়। উনি শুধু ড্রাইভিং জানতেন না, উনি পেশায় একজন ব্যারিস্টার, কলকাতায় ভীষণ নামডাক। আর সব থেকে বড় কথা হলো, যে 5 জন গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন তাদের মধ্যে উনি ছাড়া বাকি সকলের দেহ পাওয়া গেছে, শুধু ওনারই কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়। সেটাই স্বাভাবিক। কিছু বললেন? না, কিছু বলিনি, আপনি বলতে থাকুন। দেখুন, উনি যখন ওই 4 জনের মধ্যে ছিলেন না আর গাড়ি চালাতেও পারতেন না,
তখন ওখানেই কোথাও পড়ে থাকতে পারে। এখন জীবিত না মৃত সেটা বলতে পারবো না। আর সেই সাথে গাড়িটাও পাওয়া গেছে দ্বিতীয় হামলার আশেপাশেই। আপনি লোকাল থানাকে বলুন একবার খোঁজ করে দেখতে, যদি ওনাকে খুঁজে পাওয়া যায়। জীবিত অবস্থায় পেলে খুব ভালো, ওনার জবানবন্দি খুব দরকারি ওই দিন কি হয়েছিল সেটা বোঝার জন্য। একটা ব্যাপার কিছুই ধারণা করতে পারছেন যে এই সব কিছু কেন হচ্ছে? আর এই ত্রিলোচন বাবুকে এখন কোথায় পাই বলুন তো? দুর্ঘটনার জায়গা দুটোতে খুঁজে দেখতে বলুন। তবে আমার মন বলছে ওনাকে আপনাকে খুঁজতে হবে না, উনি নিজেই আপনার কাছে এসে ধরা দেবেন। কারণ যত বেশি সময় উনি গা ঢাকা দিয়ে থাকবেন তত ওনারই বিপদ। বলছেন উনি গা ঢাকা দিয়েছেন? আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনার কি মনে হয় উনি ওনার বাকি 4 সহযাত্রীকে খুন করেছেন আর তারপর গা ঢাকা দিয়েছেন? একদম নিশ্চিত করে বলছি না, তবে আমার সন্দেহটা অন্য জায়গায়। আমাকে আগামীকাল একবার একটা জায়গা যেতে হবে। আমার ইচ্ছে আপনিও আমাদের সাথে চলুন, তবে তার আগে আমাদের সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য প্রমাণ খুঁজে বের করতে হবে। আর সেটা আপনাকেই করে দিতে হবে ইন্সপেক্টর সেন। বলুন কোন জায়গা সেটা? আগামী পরশু সৎসঙ্গ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে, তার যাবতীয় তথ্য আমার চাই। ইন্সপেক্টর সেন একটু মাথা নাড়েন। হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি ওখানকার লোকাল থানায় জানিয়ে রাখছি। ওখানকার ওসি আমার পরিচিত, আমি ওকে বলে দিচ্ছি। আপনি কখন যেতে চান বলুন। কাল সকালেই আমরা রওনা দেব। আর হ্যাঁ, একটা গাড়িও লাগবে, মানে যদি আপনার অসুবিধা না হয় আর কি। আরে কি বলছেন, সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে কাল ঠিক সকাল 7টায় আমরা রওনা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তবে তার আগে ওখানকার ইনফরমেশন যা পাবেন আমাকে জানাবেন কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। এই কথা বলে ইন্সপেক্টর সেন চলে যান, আর আমরাও হোটেলে ফিরে আসি। একটু পরে আমরা আবার হলিডে হোমে যাব ঠিক হয়। ভালো লাগে না বাবা, 2 দিন বেড়াতে এসো শান্তি নেই। কোথায় এলাম 2 দিন সমুদ্রের মুক্ত হাওয়া উপভোগ করব বলে, আর সেখানেও সেই খুন খারাপি। কি আর করবো বলো, আমার তো মাঝে মাঝে মনে হয় এর জন্য আমিই দায়ী। আমাকে দেখলেই দিক দিক থেকে খুনি আর অপরাধীরা এসে জড়ো হয়। আচ্ছা একটা কথা বলো ব্যোমকেশ, এসব কেন হচ্ছে? মানে এতগুলো খুনের মোটিভটা কি কিছু আন্দাজ করতে পারছো? দেখো, সেটা ত্রিলোচন বাবুর সঙ্গে কথা না বললে বোঝা যাবে না, তাই ওনাকে জীবিত খুঁজে পাওয়াটা এই কেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু উনি যে এখনো বেঁচে আছেন সেরকম কোনো তথ্য প্রমাণ তো নেই। বরং ঠিক উল্টোটা, উনি যে মারা গেছেনই সেরকম কোনো তথ্য প্রমাণও তো নেই। তুমি ইন্সপেক্টর সেনকেও বললে শুনলাম, তুমি কি নিশ্চিত এই লোকটাই কালপ্রিট? না, আমি তা বলিনি। বলেছি আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে এই ভদ্রলোক মারা যাননি, উনি বেঁচে আছেন। আচ্ছা, ষষ্ঠ ইন্দ্রিয়ের এরকম ইঙ্গিত দেওয়ার কারণ কি? তুমি খেয়াল করে দেখেছিলে 2টো করে যে মৃতদেহ রাস্তায় পড়েছিল সেগুলো একদম রাস্তার মাঝামাঝি করে প্রায় সমান্তরালে ছিল 2 ক্ষেত্রেই। যদি সত্যিই কোনো আততায়ী গাড়িতে হামলা করে তাহলে লাশগুলো এভাবে থাকার কথা নয়। তাহলে যেটা বুঝতে হবে, কেউ বা কারা এই দুজনকে খুন করে লাশগুলো রাস্তায় সাজিয়ে রেখেছে। তার মানে তৃতীয় কারোর একটা মস্তিষ্ক কাজ করেছে 2 বারই, এবং বলা বাহুল্য ওই গাড়িতে 2 বারই সেই তৃতীয় ব্যক্তিটি হওয়ার সম্ভাবনা ত্রিলোচন বাবু ছাড়া আর কে হতে পারে? আচ্ছা ব্যোমকেশ, যদি এটা সত্যি হয় তবে ওই লাশ দুটোকে তো রাস্তার পাশেও ফেলে রাখা যেত। রাতে কেউ খেয়াল করতো না, আর করলেও গাড়ি থামিয়ে নামতো না। আর তাতে তো আততায়ীরই সুবিধা হতো, রাতের অন্ধকারে সে অনেক দূর পালিয়ে যেতে পারত, তাই না? আপাত দৃষ্টিতে তাই, কিন্তু সুযোগ পেয়েও যখন আততায়ী সেটা করেনি তখন বুঝতে হবে তার অন্য কোনো উদ্দেশ্য আছে। সেটা কি সেটা আমি আন্দাজ করতে পারি মাত্র। সেটা কি বাস বদল? ব্যোমকেশ আমার তারিফ করে বলল, ঠিক বলেছ বন্ধু, তোমার চিন্তা পদ্ধতি একদম সঠিক পথে এগোচ্ছে। খুব ভালো, খুব ভালো, আমারও সেটাই মনে হয়। ওই হিমবন্ত কেশ বটিকার আমাদের বাসে ওঠা আর নেমে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেটার জন্য বাসটার মাঝ রাস্তায় দাঁড়ানোটা দরকার ছিল। সত্যি কতদিন আমরা কোথাও বেরোয়নি বলো তো? ব্যোমকেশ একমনে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে কিছু ভাবছিল। এদিকে সূর্যদেব তখন পাটে বসেছে। একটা রক্তাভ সোনালী আভাতে সম্পূর্ণ বালুচরটা যেন সেজে উঠেছে, আর আগত ঢেউয়ের দল এসে সেই বালির ওপর ভাঙছে। তবে মাঝে মাঝে কোথাও বিক্ষিপ্ত বোল্ডারের ভিড়,
আমি বুঝলাম ব্যোমকেশ বউঠানের কথা শোনেনি, বলা বলো শুনতে পাইনি। ও একমনই কিছু একটা চিন্তা করছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ব্যোমকেশ, কি ভাবছো বলো তো এত মন দিয়ে? দুটো প্রশ্নের উত্তর আমি কিছুতেই পাচ্ছি না, আর সে দুটো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কিছুতেই স্বস্তি পাচ্ছি না গো। একটা তো ত্রিলোচন বাবুকে খুঁজে বের করা, আর আরেকটা কি? না না না, সেটা নয়। ত্রিলোচন এবার নিজেই আত্মপ্রকাশ করবেন, কারণ এটা ছাড়া তার কোনো উপায় নেই। আমার সন্দেহ অন্য জায়গায়। এক, সেই ভদ্রমহিলা যিনি বাসে হঠাৎ এলেন আর হঠাৎ করে হারিয়ে গেলেন, তিনি কে? আর দ্বিতীয় কথা, কৃষ্ণবাবুর হয়ে ওই 2 লক্ষ টাকার অনুদান কে জমা করলো, আর কেনই বা করলো? আর অনুদানের রসিদ কৃষ্ণের মানি পার্সে কি করে এলো? আচ্ছা, এটা তো হতেই পারে যে কৃষ্ণবাবু মিথ্যে বলছেন। উনি সব কিছুই জানেন ওই টাকার ব্যাপারে। আমারও প্রথমে যে সেটা মনে হয়নি তা নয়, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ব্যোমকেশ, সামলে! একটা বেশ বড় সড়ো বোল্ডারের টুকরো ও পাশের ওই উঁচু দিকটা থেকে সরাসরি উড়ে আসে ব্যোমকেশের মাথা লক্ষ্য করে। সামান্য একটা ভুল হলেই ওর মাথায় সরাসরি এসে আঘাত করতো ওই পাথরের টুকরোটা। ব্যোমকেশ ক্ষিপ্র গতিতে সরে গিয়ে অবস্থার সামাল দেয়, আর পাথরের টুকরোটা গড়িয়ে গড়িয়ে গিয়ে পড়ে নিচের ঢালে। ব্যোমকেশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে বলেই খুব তাড়াতাড়ি উঠে যেদিক থেকে পাথরটা এসেছিল সেই দিকে ধাওয়া করে। সামান্য কয়েক পা উপরের দিকে উঠতেই দেখতে পায় আপাদ মস্তক শাড়িতে মোড়া একজন ভদ্রমহিলা ঢাল বরাবর খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি ঝাউ গাছের জঙ্গলের মধ্যে হারিয়ে গেলেন। এই দিক দিয়ে গেলে আমাদের হোটেল আর কৃষ্ণবাবুর হলিডে হোম একদম কাছে হবে, কিন্তু রাস্তাটা ভীষণ অপরিষ্কার। কিন্তু সেই ভদ্রমহিলা অবলীলায় বেশ দ্রুত পায়ে হেঁটে চলে যায় সেই রাস্তা দিয়ে। ব্যোমকেশ, ইনি কি? ব্যোমকেশ আমার কথার কোনো উত্তর করে না, শুধু বালির উপর ওই ভদ্রমহিলার যে পায়ের ছাপগুলো পড়েছিল সেইগুলোর দিকে খুব মন দিয়ে দেখতে থাকে। আমাদের এক্ষুনি হলিডে হোমে যেতে হবে, চলো। আর হ্যাঁ, প্রতিমার সাহায্য এবার আমার লাগবে। আমি এই পথে এগোচ্ছি, তুমি সত্যকে নিয়ে হলিডে হোমে এসো, আর ওকে বলবে ওখানে যে মহিলারা আছেন তাদের পায়ের দিকে নজর দিতে। বাম পায়ের 3য় আঙ্গুলিতে আঙট পড়া কাউকে দেখতে পেলে যেন আমাকে জানায়। বলেই ব্যোমকেশ ক্ষিপ্র পায়ে জঙ্গলের ঢাল বরাবর নেমে গেল ওই ভদ্রমহিলার পিছু নিয়ে। কিন্তু আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম। বাম পায়ের 3য় আঙ্গুলিতে আঙট, সেটা আবার কি ব্যাপার? ব্যোমকেশ তখন কৃষ্ণবাবুর সাথে কথা বলছে, তখনই আমি আর বৌঠান এসে ঢুকি হলিডে হোমে। ততক্ষণে ইন্সপেক্টর সেনও এসে পড়েছেন। কেসের কোনো আপডেট? কথাটা বলেই ইন্সপেক্টর সেন বৌঠানকে দেখতে পান। নমস্কার ম্যাডাম, কিন্তু এই কেসটার জন্য আপনাদের বেড়ানোটা নষ্ট হয়ে গেল। আমি ভীষণ দুঃখিত। আরে না না ইন্সপেক্টর সেন, এসব আমার গা সওয়া হয়ে গেছে। কিন্তু আপনি বলুন, ত্রিলোচন বাবুর কোনো খবর পেলেন? আর বলবেন না ম্যাডাম, যেটা বলতেই তো এলাম। মিস্টার বক্সি ঠিক কথাই বলেছিলেন, ওনাকে পাওয়া গেছে। আর উনি জীবিত আছেন, তাই তো? জীবিত মানে বহাল তবিয়তেই আছেন। উনি বলেছেন ওনাদের গাড়ির উপর যখন প্রথমবার আক্রমণ হয় তখনই উনি সেই আততায়ীর সাথে ধস্তাধস্তি করতে গিয়ে গাড়ি থেকে রাস্তায় পড়ে যান। তারপর সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে যান চাষের ক্ষেতের মধ্যে। তাই ওই আততায়ী ওনাকে দেখতে পায়নি। আর একটু পরে উনি গাড়ি চলে যাওয়ার আওয়াজ পান। আজ সকালে জ্ঞান ফিরলে কোনো মতে উঠে আসেন, আর তারপর লোকাল থানায় গিয়ে যোগাযোগ করেন। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি কি করে এতটা নিশ্চিত হলেন যে ত্রিলোচনবাবু খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করবেন? দেখুন, ওনারা মোট 5 জন ওই গাড়িতে ছিলেন, তাদের মধ্যে 4 জন মার্ডার হয়েছেন, বাকি শুধু উনি। তাই খুব প্রাসঙ্গিকভাবেই ওনাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে অনেক তথ্য আসতে পারে। তাই পুলিশ ওনাকে খুঁজবে, আর উনি বলেছেন উনি গাড়ি চালাতে পারেন না, ফলে উনি অন্যের সাহায্য ছাড়া অন্যত্র যেতে পারবেন না। তাই ওনার জন্য সব থেকে সহজ হবে ওখানেই আহত অবস্থায় বা অজ্ঞান হয়ে পড়ে থাকা, তাই না? তার মানে আপনি বলছেন ত্রিলোচন মিথ্যে কথা বলছেন? নিশ্চয়ই। উনি এই হলিডে হোমে এসেছেন আর 3 নম্বর ঘরে উঠেছেন। সদানন্দ ব্রহ্মচারী আমাদের সকালেই সেই কথা বলেছেন, আর তারপর আমি হলিডে হোমের রেজিস্টার চেক করেও দেখেছি উনি এই হলিডে হোমে ছিলেন। আচ্ছা, এটাও তো হতে পারে খুনগুলো এই ত্রিলোচন বাবুই করেছেন, আর তারপর
একাই গাড়ি নিয়ে এখানে এসেছেন, তারপর সদানন্দকে মার্ডার করে পালিয়ে গেছেন? ইন্সপেক্টর সেন, যদি ধরেও নি তিনি সেটা করেছেন, তাহলেও একটা প্রশ্ন থেকেই যায় যে কেন? কলকাতায় ওনারা সকলেই যথেষ্ট প্রতিষ্ঠিত, ওনারা এইসব কেন করবেন? আর প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, ফলে সেখানেও কোনো রেষারেষি ওনাদের মধ্যে থাকতে পারে বলে তো মনে হয় না। তবে আমার মনে হয় আগে সৎসঙ্গ অনুষ্ঠানে চলুন, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেওয়া যাবে। আচ্ছা, তবে কি আগামীকাল ফেরার পথে একবার ত্রিলোচন বাবুর সাথে কথা বলে আসবেন নাকি? হ্যাঁ, সে আর বলতে, নিশ্চয়ই। ইন্সপেক্টর সেন বেরিয়ে পড়েন, আর হলিডে হোমের সকলের সাথে কথা বলে আমরাও বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। বেরোতে বেরোতে দেখলাম বৌঠানকে যে কাজ ব্যোমকেশ দিয়েছিল সেটা সে করে দিয়েছে। অর্থাৎ সেই ভদ্র মহিলাকে শনাক্ত করা গেছে, যার বাম পায়ের তৃতীয় আঙুলে আঙট পড়া আছে। এবার বাকি কাজ করতে হবে সৎসঙ্গ অনুষ্ঠানে গিয়ে, কারণ সবকিছুর পরেও আমাদের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না, এই এত খুনের কারণ কি। আমরা পরদিন সকালবেলা রওনা হয়ে যাই সৎসঙ্গ অনুষ্ঠানের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য সকাল 8টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়া। ইন্সপেক্টর সেন আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, তাতেই আমরা রওনা হয়ে যাই। অনুষ্ঠানের জন্য বিরাট মঞ্চ প্রস্তুত করা হয়েছে, বিশাল আয়োজন। এই আশ্রমের মূল মহন্তজির ভাষণ দিয়ে আগামীকাল অনুষ্ঠানের সূচনা হবে। এই মঞ্চ থেকে একজন দ্বাররক্ষী এগিয়ে আসে আমাদের দেখে, প্রথম পথ আটকালেন। কি চাই? আজ কেন এসেছেন আপনারা? অনুষ্ঠান তো কাল। আপনাদের নাম কি? আগে, আমার নাম কৃষ্ণ, আমি এই আশ্রমের সদস্য। আসলে আমি প্রতি মাসে যে অনুদান পাঠাই তাতে একটা ভুল হয়ে যাওয়ার জন্য আমি আজ এসেছি, সেটা ঠিক করে নিতে। কাল এত লোকজনের মাঝে যদি সম্ভব না হয়, তাই আর কি। ভুল? কি রকম ভুল? আমাকে অফিস ঘরে নিয়ে চলুন, আমি ওখানে গিয়ে বলছি। তাও আগে আমাকে বলুন, কি রকম ভুল? মানে আমার তো অনুদান মাসে 5 টাকা করে, কিন্তু গত 3 মাস আমার বউটা এত রক্ত আমাশয়ে ভুগলো, বুঝলেন কি না? তো সেই টাকাটা দেওয়া হয়নি, তাই ভাবলাম টাকাটা দিয়ে দিই। আমি দেখলাম লোকটা বেশ অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে রসিদগুলো দেখতে লাগলো। তারপর ওই লোকটা নিশ্চিন্ত হলো ব্যোমকেশের কথায়। ও, এই কথা। ঠিক আছে, যান। অফিস ওই সোজা গিয়ে ডান দিকে। কিন্তু আপনার সাথে এরা দুজন কে কে? এদের কি পরিচয়? আগে, এরা আমার বন্ধু। আমাকে দেখিয়ে বলল, এর নাম প্রণমেশ দাস। ইন্সপেক্টর সেনকে দেখিয়ে বলল, আর ইনি সুরঞ্জন বসাক। আর থানার ইন্সপেক্টর মিস্টার ঘোষকে দেখালো, ইনি মৃন্ময় পাল। এরা আমার বন্ধু, গুরুদেবের কথা এরা অনেক শুনেছে আমার কাছে, তাই এনারা এসেছেন আমাদের আশ্রমে দীক্ষা নেবেন বলে। আচ্ছা, কিন্তু এনারা সব নিয়ম জানেন তো আশ্রমে? আগে, কোন নিয়ম? ওনাদের এখন 5 টাকা করে দিতে হবে, তারপর প্রতি মাসে 5 টাকা, আর প্রতি অনুষ্ঠানের জন্য আরো 5, আর প্রতিদিন ইষ্টনাম জপ করতে হবে কমপক্ষে 1000 বার করে। ভুল যেন না হয়। ইষ্টনাম জপ না করলে ঈশ্বর লাভ করা যায় না, সেটা ওনাদের বলেছেন তো? ও হ্যাঁ, এই নিয়ম জানেন তো, আমি বলেছি। আচ্ছা, তাহলে এখন যাই। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, যান। এখন বোধহয় অফিসে সুদর্শন বাবা আছেন, উনি আপনাদের কাজ করে দেবেন। যান, গিয়ে ওনার কাছে টাকাটা দিয়ে দিন। আমরা হাসি মুখে এগিয়ে যাই অফিসের দিকে। আমার চোখে মুখে বিস্ময়, কি ভদ্রনম্র ব্যবহার রক্ষীর, সত্যি মুগ্ধ না হয়ে পারা যায় না। কয়েক পা এগিয়ে আমরা পৌঁছে যাই অফিসে। একটু অন্ধকার একটা ঘর, প্রচুর কাগজপত্র ঠাসা, পিছনের আলমারিতে লাট লাট ফাইল পড়ে, আর ঘরের ডান দিকের কোণে একটা চেয়ার নিয়ে বসে আছেন একজন শান্ত সৌম্য মানুষ। বয়স প্রায় 80, দেখলেই ভক্তি হয়। পরনে সাদা ধুতি আর উত্তরীয়। সত্যি বলতে কি, এই রকম একজন মানুষকে মিথ্যা বলতে একেবারে মন চাইছিল না, কিন্তু আমাদের কিছু করার নেই। বুঝলাম ইনি সুদর্শন ব্রহ্মচারী। আপাতত পরিচয় পর্ব মিটিয়ে উনি বললেন ঘণ্টাখানেক পরে আসতে, উনি সব ব্যবস্থা করে রাখবেন। আমরা যেন ততক্ষণ আশ্রমের অতিথিশালায় অপেক্ষা করি। একজন নব্য সাধুকে ডেকে আমাদের আশ্রমটা ঘুরিয়ে দেখাতে বললেন। ওনার নাম শ্রী রাধেশ্বর ব্রহ্মচারী। উনি আমাদের নিয়ে ঘোরাতে লাগলেন আশ্রমের এদিক ওদিক। আপনি কৃষ্ণবাবু? আগে হ্যাঁ। কোথায় বাড়ি আপনার?
আগে কলকাতার গড়িয়াহাটে। কি করেন? ওই কোর্টের আর্দালির কাজ করি। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি কৃষ্ণবাবু নন, ওনাকে আমি বিলক্ষণ চিনি। আরে না না, আমি কৃষ্ণ শাসমল। আমার বাজে কথা, একটা মিথ্যা কথা বললে আপনাদের সবাইকে এখানে মেরে শেষ করে দেব, কেউ টেরটিও পাবে না। বলুন এখানে কেন এসেছেন, কি উদ্দেশ্য আপনার? আমি জানি আপনি আপনি রঞ্জনবাবুর লোক, তাই তো? আপনি কৃষ্ণবাবুকে চেনেন? খুব ভালো করে চিনি, আমি কলকাতায় ওর বাড়িতে অনেকবার গেছি। আর আপনারা এসেছেন ওর 2 লক্ষ টাকা চিনিয়ে নেবার জন্য তো। কিন্তু আমি আপনাকে বলছি, আপনারা ওই টাকা পাবেন না। আমি কিছুতেই ওর এত বড় ক্ষতি করতে দেব না আপনাদের। আপনি কি বলতে চাইছেন সেটা আমাদের বলুন। আপাতত একটা কথাই বলবো, আমি কৃষ্ণ নই এটা যেমন সঠিক, তেমনি আমি ওর বন্ধু। উনি এখন গোপালপুরের ওখানে একটা হলিডে হোমে আছেন, কাল এখানে আসবেন। আর ওনার সামনে ভীষণ বিপদের সম্ভাবনা বুঝতে পেরেই আমি আগে এসেছি। না না, ওকে আসতে বারণ করুন। ও এখানে আসলে ওর ভীষণ বিপদ, ওকে ওরা মেরে ফেলবে ওই টাকার জন্য। কারা? সেটা জানি না, কিন্তু ওনার ওই দুঃসম্পর্কের দাদু যেদিন থেকে ওই 2 লক্ষ টাকা আশ্রমে দিয়েছেন, সেই দিন থেকে এখানে অজ্ঞাত পরিচয়ে একটা ফোন আসা শুরু হয়। আমরা খোঁজ নিয়ে জানতে পারি লোকটার নাম রঞ্জন মুখার্জি। তবে তারপর থেকে আর ওই লোকটা ফোন করতো না, করতো অন্য একজন। তার পরিচয় আমরা জানতে পারিনি, তবে উদ্দেশ্য একই, ওই 2 লক্ষ টাকাটা চায়। কিন্তু আশ্রম থেকে তাকেও ফিরিয়ে দেওয়া হয়। তবে ওরা এতটাই অভদ্র, আমাদের মহন্তজিকেও গালিগালাজ করতে ছাড়েনি। আর লোকজন নিয়ে এখানে এসে উচ্চুতি করার ভয়ও দেখিয়েছে, যদি আমরা টাকাটা ওনাদের না দিয়ে দিই তবে। আচ্ছা একটা কথা বলুন তো, যে অজ্ঞাত পরিচয়ে ফোনটা আসতো সেটা একটি মহিলা কণ্ঠের, তাই তো? হ্যাঁ, মহিলা কণ্ঠ। সে বারবার বলতো ওই টাকা যেন আশ্রম ওই মহিলাকে দিয়ে দেয়, না হলে সে কৃষ্ণের বিশাল ক্ষতি করে দেবে। অবশ্য কাজে কিছুই করেনি, শুধু হুমকি দিয়েছে। না, এটা ঠিক নয়। গত পরশু রাত থেকে সে মোট 5টা খুন করেছে, যার মধ্যে একটা আপনাদেরই বালুকাবালা হলিডে হোমের কেয়ারটেকার সদানন্দ ব্রহ্মচারী। আর গতকাল দুপুরে আমার উপরেও আক্রমণ করেছে, কিন্তু আমার এই বন্ধুর ক্ষিপ্রতায় সেই আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। আমি তাই এখনো অক্ষত আছি। আমি সদানন্দর কথা শুনেছি। আপনি কি তখন ওখানে ছিলেন? হ্যাঁ ছিলাম। কৃষ্ণবাবুর আমন্ত্রণে আমি ওনার ঘরে গিয়েছিলাম, আর সদানন্দ বাবুকে হলিডে হোমে কারা কারা আছে সেই তালিকাটা আমাকে দিতে বলি। উনি সেটাই তৈরি করেছিলেন। তখনই ওনার উপরে আক্রমণ হয়। আমরা ওনার ঘরে পৌঁছানোর আগেই ওনাকে মাথায় আঘাত করে শেষ করে ফেলা হয়। কিন্তু আপনার পরিচয়? ব্যোমকেশ আমাদের পরিচয় দিলে রাধেশ্বর কেমন যেন চমকে ওঠেন। আর আপাতত এখানে আমাদের থেকে লাভ নেই, শুধু একটা বিষয় জেনে নেওয়াটা দরকারি। আচ্ছা একটা কথা বলুন, এই কৃষ্ণবাবুর দাদুর দেওয়া টাকা ব্যাপারটা কি? দেখুন ব্যোমকেশবাবু, আমাদের আশ্রমের একটা ছোট্ট জনহিতকর উদ্যোগ আছে। সেটা হলো এখানে গরিব মানুষদের জন্য একটা সমবায় কার্যালয় আছে। তাতে বহু মানুষ টাকা রাখেন, আবার দরকারে সেখান থেকে টাকা ধারও নেন। এভাবেই চলে আসছে। তারপর সময় সুযোগ করে টাকা মাসিক কিস্তিতে ফেরত দেন। কিন্তু এই ব্যবস্থার কেউ কেউ মিথ্যা সুযোগ নেন। দুটো প্রশ্ন। এক, সাধারণ মানুষ ব্যাংকে টাকা না রেখে এই আশ্রমের সমবায় সংস্থাতে টাকা রাখবে কেন? কারণ এখান থেকে টাকা নিলে সুদের হার বাইরের ব্যাংকের থেকে অনেকটাই কম, তাই। বুঝলাম। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, লোকে অন্যায়ের সুবিধা কিভাবে নেন? ধরুন কাউকে কোনো টাকা কোনো আত্মীয়কে পাঠাতে হবে, তিনি কি করলেন, যাকে পাঠাতে হবে তার নামে একটা কুপন কেটে টাকাটা আমাদের সমবায়কে জমা করে দিলেন। আর তার সেই আত্মীয় পরে ওই কুপনটা দেখিয়ে সেই টাকা তুলে নিতে পারেন সুদ সমেত। আর তারপর থেকে যদি কেউ আশ্রমে কিছু টাকা দেন অনুদান হিসেবে আর কি, তবে সেটা আমরা নিই। তাতে ওনার ব্যাংকের বা মানি অর্ডারের ঝামেলা পোহাতে হয় না। আর যেহেতু এটা আশ্রমের সম্পত্তি, তাই টাকা ট্রানজ্যাকশনের কোনো ট্যাক্সও লাগে না। বলতে পারেন ওই রসিদটাই তখন কাজ করে ব্যাংকের ড্রাফটের মতো। ব্যোমকেশ প্রায় লাফিয়ে ওঠে, যেন অনেকটা রহস্যের সমাধানও করতে পেরেছে। বুঝেছি। এই একটা প্রশ্নের উত্তর আমার দরকার ছিল, বাকিটা আমার কাছে পরিষ্কার।
এর মানে কৃষ্ণের দাদু ওকে ওই 2 লক্ষ টাকাটা দিয়েছেন এই আশ্রমের সমবায়ের মাধ্যমে। যেটারই কুপন হলো সেটা, যেটা কৃষ্ণবাবুর মানি পার্সে আছে। আর ওনার পরিকল্পনা হলো ওই কুপনটা ভাঙিয়ে টাকাটা তুলে নিয়ে যাবেন। আর সম্ভবত ওইটা খুঁজতেই গতকাল সকালে ওনার ঘরে তল্লাশি করা হয়। ওইসব ছেড়ে দাও বন্ধু, ওগুলো খুব সহজ, আমি পরে সব বলছি। এবার একটা ছোট্ট কাজ আছে। আমরা বেরিয়ে আসি আশ্রম থেকে। এবার গন্তব্য গোপালপুর। তবে তার আগে একবার ত্রিলোচন বাবুর সাথে কথা বলে যাব, যদি ওনার থেকে কিছু প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাওয়া যায়। আর তাছাড়া সেদিন রাতে ঠিক কি হয়েছিল সেটা জানাটাও ভীষণ দরকার। উনি যে হসপিটালে ভর্তি ছিলেন সেখানে যাই আমরা। আর ত্রিলোচন বাবুর কাছে যাওয়ার আগে ব্যোমকেশ ওই হসপিটালের ডাক্তারবাবুর সাথে কিছু কথা বলে আসলো। তারপর আমি আর ব্যোমকেশ একসাথে ত্রিলোচন বাবুর সাথে দেখা করতে গেলাম। বেশ ভদ্র সভ্য দেখতে, সুদর্শন পুরুষ, তবে হাতে আর পায়ে কয়েকটা ব্যান্ডেজ বাঁধা। আমরা এগিয়ে যেতে দেখলাম উনি কোনো মতে আধ শোয়া হয়ে হেসে আমাদের স্বাগত জানালেন। ব্যোমকেশও প্রতি নমস্কার জানিয়ে ওনার দিকে এগিয়ে গেল। দেখলাম ব্যোমকেশ এক্ষেত্রে কোনো ছদ্মনাম ব্যবহার করল না, সরাসরি আমাদের নিজেদের পরিচয় দিল। ত্রিলোচন বাবু সেদিনের পুরো ঘটনাটা আমাদের বললেন। সাথে উনি এটাও আশঙ্কা প্রকাশ করলেন, যেহেতু ওনার 4 জন বন্ধুর মধ্যে একমাত্র উনি জীবিত, তাই পুলিশ নিশ্চিতভাবেই ওদের খুনের জন্য ত্রিলোচন বাবুকেই প্রাথমিক সন্দেহ করবে। ঠিক সেই সময় একজন নার্স এসে ত্রিলোচন বাবুকে কিছু একটা ইঞ্জেকশন দিতে এলেন, আর তাই আমরা ওনার বেডের পাশ থেকে সরে আসি জানলার দিকে। আমি তখন চাপা গলায় ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, এনাকে কি সন্দেহের বাইরে রাখছ? আমাদের নিজেদের পরিচয় দিলে যে, আর ওই লোকটা যে সবটা সত্যি বলছে তার কিছু প্রমাণ আছে? দেখলাম ব্যোমকেশ ওনার বেডের পাশ থেকে সরে আসলেও খুব মন দিয়ে ওই নার্সকে লক্ষ্য করছে। সেদিকে খেয়াল রেখেই আমাকে উত্তর দিল, হ্যাঁ, ত্রিলোচনবাবু সত্যি কথাই বলছেন। এই কথা ঠিক, আমার ওনার ওপরে প্রাথমিক সন্দেহ হয়েছিল, কিন্তু আমি এখন সব দিক বিবেচনা করেই বলছি উনি মিথ্যে বলছেন না। তাহলে বলছো হলিডে হোমে উনি যাননি? না, ওনার জায়গায় অন্য কেউ সেখানে গিয়েছিল। এতটা নিশ্চিত কি করে হচ্ছ আমাকে বলবে? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, উনি আমাকে জানিয়েছেন ত্রিলোচনবাবু গতকাল সকালে ওনার কাছে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আর তখনই কথাটা বলতে বলতেই ব্যোমকেশ সেই নার্সের দিকে তাকিয়ে বলে উঠল, এক্সকিউজ মি সিস্টার, আপনি কি ইঞ্জেকশন ওনাকে দিচ্ছেন? আমাকে আগে দেখান। ব্যোমকেশের কথা শুনে সেই নার্স একরকম চমকে উঠলেন। না মানে ওনাকে এই ইঞ্জেকশনটা দিতে ডাক্তারবাবু বলেছেন। আর আর আপনারা কে? আমি ইঞ্জেকশন আপনাকে কেন দেখাবো? কারণ আপনি আদৌ নার্স নন। আপনার ইঞ্জেকশন ধরা দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল। আর আমি যখন ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম তখন উনিও বলেছেন এখানকার সব ওষুধ ওনাকে দেয়া হয়ে গেছে। তাহলে আপনি এখন কি ইঞ্জেকশন দিচ্ছেন শুনি? আমি কি করলাম? ডাক্তারবাবুই তো বললেন, আমি তো তাই এসেছি। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডাক্তারবাবুকে ডাকছি, উনি এসে বললে আপনি তারপর দেবেন। ওনাকে ডাকার কি আছে? আমি তো বলছি, উনি ইঞ্জেকশন দিতে বলেছেন আমাকে, তাই দিচ্ছি আমি। ঠিক আছে, ইন্সপেক্টর সেন, এই মহিলাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। তারপরে কে নিয়ে গিয়ে জেরা করলেই আসল সত্যটা সামনে আসবে। আমাদের কথার মধ্যে ডাক্তারবাবু এসে পৌঁছান ওখানে, আর উনি দেখে চিনতে পারেন ওই মহিলা ওনার হসপিটালের নার্স নয়। ইন্সপেক্টর সেন ওকে অ্যারেস্ট করে থানায় চালান করার ব্যবস্থা করেন। আপাতত আমাদের ওখানের কাজ শেষ। ত্রিলোচন বাবুও হতভম্ব হয়ে বসে থাকেন কিছুক্ষণ। উনি বিশ্বাসই করতে পারছেন না হাসপাতালে ওনার উপর ওভাবে প্রাণঘাতী আক্রমণ হতে পারে। ডাক্তারবাবু ইঞ্জেকশনের ওষুধটার দিকে জানান ওটা একটা মারাত্মক বিষ, যেটা ওনার শরীরে যাওয়া মাত্র মৃত্যু অবধারিত ছিল। ডাক্তারবাবুর কাছে অনুমতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গোপালপুর ফিরতে হবে, এবার বাকি কাজ সেখানে। ব্যোমকেশ তাড়া দেয় যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাওয়ার জন্য, আর ওই নার্স ভদ্র মহিলাকে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে আমরা রওনা হয়ে যাই। পশ্চিম দিগন্তে তখন সূর্যদেব প্রস্তুত হচ্ছেন অস্ত যাবেন বলে। আমরা একটু আগে ফিরে এসেছি আমাদের হোটেলে। আগামী পরশু সকালে আমাদের ফিরে যাওয়ার কথা। সত্যি বলতে কি
আমরা এবার বেড়াতে আসাটা সামান্যতম উপভোগ করতে পারিনি এখনো পর্যন্ত। তবে সে চিন্তা এখন আমাদের মাথায় নেই। আজ সোমবার, আগামীকাল সকালে কৃষ্ণবাবুদের ফিরে যাওয়ার কথা। তাই আমাদের হাতে সময় বলতে শুধু আজ রাতটুকু, কারণ আগামীকাল থেকে সম্মেলন শুরু হচ্ছে। আর সেই ভিড়ে হাজার হাজার লোকের মধ্যে একবার হারিয়ে গেলে আততায়ীকে আর খুঁজে পাওয়া যাবে না। আর তাছাড়া অপরাধীর হাতেও আর বেশি সময় নেই। সে চাইবেই আজ রাতেই ওই কুপনটা যেভাবেই হোক সংগ্রহ করে কালকের মধ্যে গা ঢাকা দিতে। কারণ মেছেদা থেকে রওনা দেবার পরই আমরা লক্ষ্য করেছি একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি আমাদের ফলো করে এসেছে সারা রাস্তা। তাই এখন মোটামুটি আমরা নিশ্চিত যে বিপদ আমাদের পিছু এখনো ছাড়েনি। ওই গাড়িটা আমাদের ফলো করে এখানে এসেছে, আর শেষ পর্যন্ত নেহেরু মার্কেটের সামনে আমরা গাড়িটাকে শেষ দেখতে পাই। তারপর সেটাকে আর দেখতে পাইনি। আমরা ফিরে আসার পর বৌঠান আমাদের দেখে একটু নিশ্চিন্ত হলেন ঠিকই, কিন্তু আমাদের মন থেকে চিন্তার রেশ কাটছিল না। যদিও ইন্সপেক্টর সেন কৃষ্ণবাবু আর বৌঠানের জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করে রেখে গেছিলেন, তাও চিন্তামুক্ত হতে পারছিলেন না। তাই বৌঠান যখন আবদার জুড়লেন সমুদ্রের ধারে আসবে, তখন তাদের সম্মতি দেওয়ার ইচ্ছে ব্যোমকেশের ছিল না। কিন্তু বৌঠানের কথা ভেবে নাও করতে পারে না। শেষমেশ আমরা আসি সমুদ্রের ধারে, কিন্তু ব্যোমকেশ আজ ভীষণ রকম সতর্ক। আমাদের যেন মন বলছে ওই ঝাউ গাছের জঙ্গলের মধ্যে থেকে যে কোনো সময় বিপদ ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপর। হ্যাঁ গো, ত্রিলোচনবাবু কি বললেন? সেদিন রাতে কি হয়েছিল? ওই একই কথা যা উনি পুলিশকে বলেছিলেন। একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি ওনাদের ফলো করে কলকাতা থেকেই। তারপর ওনারা নারায়ণগঞ্জের কাছে দাঁড়ালে ওই কালো অ্যাম্বাসেডর গাড়িটা ওনাদের পিছনে দাঁড়িয়ে পড়ে। তারপর হঠাৎই সেই গাড়ি থেকে দুজন মাসলম্যান এসে ওনাদের উপরে চড়াও হয়। এলো পাথরে ওনাদের মারধর করতে থাকে, আর শেষ পর্যন্ত ওনাদের মাথায় পাথর দিয়ে আঘাত করে। তোমার কি মনে হচ্ছে লোকটা কি সত্যি বলছে? না, ব্যাপারটা তা নয়। ওই ভদ্রলোক মিথ্যে কথা বলছেন না, কিন্তু সত্যিটাও সম্পূর্ণ বলছেন না। তবে কি জানো, লোকটা অসম্ভব বুদ্ধিমান, তাই এমনভাবে কথা বলছেন যে কেউ অবিশ্বাস করতে পারবে না। কি রকম? আমার ধারণা ওই আক্রমণকারীদের মূল টার্গেট ছিলেন এই ত্রিলোচনবাবু, আর ওদের কথাবার্তা থেকে সেটা উনি বুঝতে পারেন। তাই প্রথমেই হট্টগোলের সুযোগ নিয়ে উনি গাড়ি থেকে নেমে পালিয়ে যান, আর ওনাকে না পেয়ে বাকিদের খুন হতে হয়। প্রথমে দুজন, আর তারপর পালিয়ে গেলে অ্যাম্বাসেডরটা ওনাদের পিছু নেয় আর বাজার পার করে ধরতে পারে, আর বাকি দুজনেরও একই দশা হয়। মাথায় পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে? দেখো, কোনো প্রফেশনাল খুনি হলে এটা ওরা করতো না, কিন্তু তাও যখন দেখি পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, তখন বুঝি খুনি হয়তো বা প্রফেশনালি খুব একটা পটু নয়, তাই এরকম করেছে। তুমি এই গাড়িগুলোকে রাস্তায় দেখেছিলে, তাই তো? দেখেছিলাম, আর তাই জন্যই বাসে খুব সতর্ক ছিলাম। আমার ষষ্ঠেন্দ্র আমাকে ইঙ্গিত দিয়েছিল সামনে কোনো একটা বিপদ আসতে চলেছে বলে। তবে আমি ভেবেছিলাম আমাদের গাড়িতে আক্রমণ হতে পারে, তাই সতর্ক ছিলাম। আচ্ছা, বুঝতে পারলাম। সেই জন্যই তুমি সেদিন রাতে বাসে আমাদের মাথার সামনে হাত আড়াল করে রেখেছিলে, তাই তো? বলতে পারো, সাবধানেরও তো মান নেই, তাই না? তবে আমার পরিকল্পনা সফল হলেও সেই আক্রমণকারীদের পরিকল্পনা সফল হয় না। ত্রিলোচনবাবু ওনাদের হাতছাড়া হয়ে যায়, তাই ওনাদের গাড়ি থেকে সেই ভদ্রমহিলা আমাদের বাসে উঠে পড়েন। আর যদি আমি খুব ভুল না হই, তাহলে সেটা ত্রিলোচনবাবু আমাদের বাসে উঠেছেন কিনা সেটা দেখার জন্য। আমি ভেবেছিলাম সেই ভদ্রমহিলা বাস বদল করেছেন, কিন্তু সেটা নয়। উনি আদতে সেই কালো অ্যাম্বাসেডর থেকে আমাদের বাসে ওঠেন। তাহলে আবার পরে নেমে যান কেন? এটা আমার অনুমান, তবে সেটা বলছে উনি ততক্ষণে দেখে নেন ত্রিলোচনবাবু আমাদের গাড়িতে নেই, তাই উনি নেমে যান আর ফিরে যান হয় দ্বিতীয় বাসে, আর না হলে সেই কালো অ্যাম্বাসেডর গাড়িতেই। সেই নবরত্ন হিমবন্ত বটিকা, কিন্তু কে সেই ভদ্রমহিলা? সেটাই তো রহস্য ভাই। কে সেই ভদ্রমহিলা যিনি রাতে ওনাদের বাসে ধাওয়া করেন, সদানন্দবাবুকে একইভাবে খুন করেন, আবার শেষ পর্যন্ত ত্রিলোচনবাবুর খোঁজ পেয়ে ওনাকে বিষ ইঞ্জেকশন দিতে হসপিটালেও পৌঁছে যান? আমার ধারণা তিনি... কথাটা বলার সাথে সাথেই একটা বড় বোল্ডারের টুকরো উড়ে আসে, ঠিক গতকালের মতো। তবে আজ ব্যোমকেশ প্রস্তুত ছিল, ওর উপর আজ আবার আক্রমণ হতে পারে, ওটা উড়ে আসার সাথে সাথেই ব্যোমকেশ নিজেকে সামলে নেয়।
আর চিৎকার করে ওঠে, শর্মা দেবী, আপনি দাঁড়ান আর একদম পালানোর চেষ্টা করবেন না, আপনাকে পুলিশের লোক ঘিরে ফেলেছে। কথাটা বলেই ব্যোমকেশ পাশের উঁচু অংশটায় উঠে আসে। আর ওই বালির স্তূপটার ঠিক উল্টো দিকে তখন একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে, মাথায় সেই ঘোমটা দেওয়া। ভদ্রমহিলাকে যে আমরা ধরতে পেরে গেছি এটা বুঝতে পেরে উনি তখনই ডান দিকে ঘুরে দ্রুত পায়ে হাঁটা দেন। আর ঠিক তখনই গুলির আওয়াজে কেঁপে ওঠে ঝাউবন চত্বরটি। গুলিটা চালানো হয়েছে ওই জঙ্গলের দিক থেকে ব্যোমকেশের উদ্দেশ্যে। আর কোনো মতে ব্যোমকেশ নিজেকে রক্ষা করে সেই গুলি থেকে মাটিতে ছিটকে পড়ে যায় ব্যোমকেশ। কি হলো ব্যোমকেশ, তোমার লাগেনি তো? ব্যোমকেশ চৌকিতে উঠে দাঁড়ায়, আর এবার ওর হাতে এসেছে ওর পিস্তল। বুঝলাম ব্যোমকেশ সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছে আজ। হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তুমি ওই বালি স্তূপটার আড়ালে চলে যাও আর দেখো সত্যর যেন কোনো বিপদ না হয়। আমাকে কথাগুলো বলেই ও আবার চিৎকার করে ওঠে, শর্মা দেবী, আপনি কিছুতেই বাঁচতে পারবেন না। পুলিশ আপনাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনি সারেন্ডার করুন। ব্যোমকেশ কথাটা বলার সাথে সাথেই পরপর দুটো গুলির শব্দ হয় আর একটা আর্ত চিৎকার। ইন্সপেক্টর সেনের গলা পাওয়া যায়। মিস্টার বক্সি, চিন্তা করবেন না, আমরা এসে গেছি। আমরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছি। তার মানে ইন্সপেক্টর সেন ওনার ফোর্স নিয়ে এসে গেছেন আর ওনারই গুলিতে আততায়ী আহত হয়েছে। কিন্তু আমি প্রায় চমকে উঠি, এই আর্তনাদ তো কোনো পুরুষের কণ্ঠে। তাহলে কে ইনি? তার মানে রঞ্জনবাবু ঝাউ গাছের আড়াল থেকে আমাদের উপর গুলি চালিয়েছিলেন? আমি অবাক হয়ে যাই, রঞ্জনবাবু? কিন্তু কেন? ওনাকে তো কৃষ্ণবাবু এত ভরসা করেন, তাহলে উনি কেন এসব করবেন? আর এই ভদ্রমহিলাই বা কে? ব্যোমকেশ কাকে শর্মা দেবী বলে সম্বোধন করল? রঞ্জনবাবু, আপনি বেরিয়ে আসুন আড়াল থেকে। আপনার করা সব কৃতকর্মের হদিশ আমাদের কাছে আছে, আপনি আর বাঁচতে পারবেন না। কিছুক্ষণ চুপচাপ কাটল। তারপর দুজন পুলিশ কনস্টেবল ইন্সপেক্টর সেনের নির্দেশে রঞ্জনবাবুকে ধরে নিয়ে আসে ঝাউ গাছের আড়াল থেকে। ওনার দুটো পা থেকেই তখনও রক্ত পড়ছে। বুঝতে পারলাম রঞ্জনবাবু আমাদের দিকে বন্দুক তাক করতেই ইন্সপেক্টর সেন সেটাকে দেখতে পান আর গুলি চালান, আর সেটাই এসে লাগে রঞ্জনবাবুর পায়ে। আর ততক্ষণে পুলিশ ওনাকে পিঠ মোড়া করে বেঁধে ফেলেছে। বুঝলেন রঞ্জনবাবু, আপনি সবকিছুই ঠিক মতো করেছিলেন, শুধু একটা ছোট্ট ভুল আপনাকে ধরিয়ে দিল। আর সেটা যে আপনাকে ধরিয়ে দিতে পারে সেটা বোধহয় আপনি ভাবতেও পারেননি। যাই হোক, কৃষ্ণবাবু 2 লক্ষ টাকাও আপনার অধরা রয়ে গেল, আর এখন তো 5-5টা খুনের অপরাধে আপনার ফাঁসি নিশ্চিত। আমি কোনো অপরাধ করিনি। এই টাকা আমার, এই টাকার ওপর কৃষ্ণর কোনো অধিকার নেই। এই টাকা আমি দখল করেই ছাড়বো, কিন্তু কিছুতেই এই টাকা কৃষ্ণকে দিতে দেব না। সেটা তো তখনই সম্ভব রঞ্জনবাবু, যখন আপনি জেল থেকে ফিরে আসবেন। তাই আপাতত আপনার গন্তব্য জেল, তারপর বিচার হয়ে যা হওয়ার তাই হবে। কিসের বিচার? আমি আমার সম্পত্তি বুঝে নেব। অন্য কাউকে, বিশেষ করে আমাদের পরিবারের বাইরের কাউকে আমি এই সম্পত্তির কানা করিও নিতে দেব না। সেটা আপনাদের পারিবারিক ব্যাপার রঞ্জনবাবু। আমার ধারণা আপনার বাবা সম্ভবত আপনার গুণকীর্তন সবই জানতেন। এই যেমন ধরুন, রেসের মাঠে টাকা ওড়ানো, জুয়া খেলা, আর অবশ্যই শর্মা দেবীর সাথে আপনার সম্পর্কের কথা। তাই উনি আপনাকে ওনার সম্পত্তি থেকে বহিষ্কার করেন আর কৃষ্ণবাবুকে ওই টাকাটা দিয়ে যান। আর সরাসরি উইল করে দিলে আপনি জানতে পারবেন আর ওনার ওপরে চড়াও হবেন, এটা ভেবেই উনি এই সৎসঙ্গ আশ্রমের মাধ্যমে টাকাটা কৃষ্ণবাবুকে পাঠান। কিন্তু আপনার বন্ধু ত্রিলোচনবাবুর থেকে আপনি পুরো ব্যাপারটা জানতে পারেন, আর এখানে সে হাজির হন ওই টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য। আর আপনি এতটাই বিশ্বাসঘাতক যে আপনার বন্ধু ত্রিলোচন বাবুকেও আপনি খুন করতে ছাড়েননি। নেহাত আপনার পাঠানো গুন্ডারা ওনাকে চিনত না, চিনলে ওনাকে গাড়িতেই খুন করত, কিন্তু এই না চেনার কারণেই উনি প্রাণে বেঁচে যান। এই লোকটা কে ব্যোমকেশ? এই কেসের সাথে কিভাবে জড়িত? এর নাম তো আগে কখনো শুনিনি। কোনই তার কারণ ইনি শোনাতে চাননি, কিন্তু এই লোকটা এই কেসের সাথে প্রথম থেকে জড়িয়ে আছে। এটাই হচ্ছে সেই রঞ্জনবাবু যাকে কৃষ্ণবাবু ওই 2 লক্ষ টাকার কথা বলেছিলেন। আর ইনিই হচ্ছেন ব্রজেনবাবুর সেই গুণধর ছেলে যাকে উনি সম্পত্তি থেকে বহিষ্কার করেন। কিন্তু পারিবারিক সূত্রে পরিচয় থাকার সুবাদে উনি সব খবর পেতেন ত্রিলোচনবাবুর থেকে। আর কলকাতা পুলিশের চাকরি আর শ্বশুরকুলের প্রতি বদান্যতা বশত কৃষ্ণ এনাকে সব কথাই বলতেন। তুমি এগুলো কিভাবে জানলে? ত্রিলোচনবাবু থেকে।
প্রথমে উনি রঞ্জনবাবুকে সাহায্য করলেও যখন বুঝতে পারেন যে রঞ্জনবাবু ওনারও প্রাণনাশের ছক কেটেছেন, তখন নিজের ভুল বুঝতে পারেন আর হসপিটালের ডাক্তারবাবুকে সব কথা জানান। আমি ওনার থেকেই জানতে পারি। এসব মিথ্যা, আপনার সাজানো গল্প। আপনার কাছে এসবের কোনো প্রমাণ নেই। এসব এসব আপনি আদালতে প্রমাণ করতে পারবেন না। এটা আপনার ভুল রঞ্জনবাবু, আমার হাতে আপনার বিরুদ্ধে প্রমাণ আছে। প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, শর্মিলা দেবী আমাদের হাতে ধরা পড়েছেন। আপনার শেষ দান হসপিটালে ত্রিলোচনবাবুকে 20 ইঞ্জেকশন দিতে গিয়ে উনি আমাদের হাতে ধরা পড়েন। আর তার থেকেও আগে থেকে ওনাকে আমি সন্দেহ করেছিলাম যখন উনি আমাদের বাসে ওঠেন ত্রিলোচনবাবুকে খুঁজতে। সেটা কেন জানেন? ওনার মাথায় চুলে ব্যবহার করা তেলের গন্ধ থেকে। আর সেই একই গন্ধ আমরা সদানন্দবাবুর ঘরেও পেয়েছিলাম, আর আজ সকালে হসপিটালে ত্রিলোচনবাবুর ঘরেও পেয়েছি। শর্মিলা দেবী এখন পুলিশ কাস্টাডিতে, আর জেরার মুখে উনি সব দোষ স্বীকার করেছেন। রঞ্জনবাবু ভেঙে পড়েন। শর্মিলা ধরা পড়েছে? হ্যাঁ হ্যাঁ, পড়েছেন। আপনার এই পরিকল্পনাটিও ফেল করে। আপনি এখানে আপনার বৈধ স্ত্রী শর্মা দেবীকে ওই একই রকম সাজিয়ে রাখলেও একটা ছোট্ট ভুল আপনি করে ফেলেন। সেটা হলো শর্মা দেবীর বাম পায়ের আঙুলে পড়া আঙুঠ। গতকাল যখন উনি আমাদের ওপরে আক্রমণ করেন, তখন বালির মধ্যে ওনার পায়ের ছাপ থেকে এটা বুঝতে পারি ওনার ওই একটি আঙুল বাকি দুপাশের আঙুলের থেকে একটু ফাঁক, কিন্তু ডান পায়ে সেটা নয়। তখন আমি বুঝতে পারি ওই আঙুলে নিশ্চয়ই কিছু রিং এর মতো আছে, যেটা ওনার আঙুলটিকে বাকি আঙুল থেকে আলাদা করে রেখেছে। আর সত্য হলিডে হোমে গিয়েও শর্মা দেবীকে শনাক্ত করে। তখনই আমার কাছে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আপনার দুই সহযোগিনী, আপনার বৈধ স্ত্রী শর্মা দেবী আর শর্মিলা দেবীর সূত্র ধরে আমার সন্দেহ আপনার উপরে গিয়ে পৌঁছয়। এবার রঞ্জনবাবু একেবারে ভেঙে পড়েন। ওনারা আর কিছু বলার নেই। পুলিশ এসে ওনাদের গ্রেফতার করে। ইন্সপেক্টর সেন, এবার আপনার কাজ। আমার কাজ শেষ। রঞ্জনবাবুর মতো লোভী আর নির্দয় মানুষকে আপনি কোর্টে চালান করুন, তারপর আইনের কাজ করুন। কৃষ্ণ তখনও অবাক হয়ে বসে। যে মানুষটাকে উনি এত বিশ্বাস করে এসেছেন, সেই যে ওনার এত বড় ক্ষতি করবে, সেটা উনি কল্পনাই করতে পারেননি। কৃষ্ণবাবু, আমাদের কাজ শেষ। এবার আপনি নির্ভয় সৎসঙ্গে যান, আর আমরাও একটা দিন সমুদ্র উপভোগ করি। তবে একটা কথা আপনাকে বলবো, আপনি আমাকে বিশ্বাস করেননি প্রথমে, সেটা আমি বুঝেছিলাম। তাই আপনি 2 লক্ষ টাকার কুপনটার কথা অস্বীকার করেন, তাই তো? কিন্তু দেখেছেন তো, সব মানুষ খারাপ হয় না। আপনি আমাকে মিথ্যা বললেন, অথচ নিজের সাথে রঞ্জনবাবুর স্ত্রী শর্মা দেবীকে বিশ্বাস করে নিয়ে আসলেন এখানে। রাতের অন্ধকারে আমরা অবশ্য ওনাকে আপনার বড় মেয়ে ভেবেছিলাম, কিন্তু পরে উনি লোপাট হয়ে গেলে আমাদের সন্দেহ হয়। সেক্ষেত্রেও আমার সহধর্মিনী যদি ওই বাম পায়ের আঙট দেখে না রাখত, তবে আমাদের পুরো ব্যাপারটা বোঝা সম্ভব হতোই না। কি বুঝলেন? কলকাতা পুলিশে চাকরি করেন বলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, এমন তো কোথাও বলা নেই। আর আমার অনুমান যদি ভুল না হয়, তবে বাসেই শর্মা দেবী আপনার পার্স থেকে ওই কুপনটা সরানোর জন্যই আপনার সাথে এসেছিলেন। কি বুঝলেন? আমি বাসে করে আসার সময় শর্মা দেবীকে সাথে নিয়ে এসেছি, এটা আপনি জানলেন কি করে? ও, সেটা কোনো বুঝতে পারেননি? যাক, ছেড়ে দিন। ধরে নিন আপনার কৃষ্ণ আমাকে ধ্যান যুগে জানিয়েছেন, তাহলে হবে তো? আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। আপনি শুনছিলেন অন্ধকারের গল্পকথা 2.0। আজকের গল্পটি আপনাদের কাছে কতটা ধাঁধা রেখে গেল তা অবশ্যই কমেন্ট করুন। আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রহস্যের সমাধান হয় ভাবনার মধ্যেই। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আরও নতুন নতুন রহস্যের খোঁজে থাকতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের মোড়কে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।